দিছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জানো আজকে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস শুরু হতে যাচ্ছে ব্যাচ নাম্বার 2-এর জন্য, তাই তো? প্রথম আজকে কেমিস্ট্রি ক্লাস। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, যারা দেখতেছো ইতিমধ্যে অলরেডি জয়েন করছো তারা হচ্ছে একটু কমেন্ট করে কয়েকজন জানিয়ে দাও কথা শোনা যাচ্ছে কিনা, কথা শুনতে কোনো প্রকার নয়েজ হচ্ছে কিনা একটুখানি জানিয়ে দাও। আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, ওকে, অনেকে রেসপন্স করেছো। শামসুদ্দিন, আরিফুল ইসলাম, মুশফিকুর, মিঠু, সুমন মিয়া, হৃদয় সরকার, লিমন তালুকদার, হৃদয় সরকার, আবার তারপরে হচ্ছে এমডি মোবারক হোসেন, ফজলে রাব্বি, এমডি আমিনুল ইসলাম। জি, সবাই লিখছো, জি ভাই শোনা যাচ্ছে, ধন্যবাদ। কোনো রকম সমস্যা হলে কিংবা কোনো রকম নয়েজ হয়ে এলে অবশ্যই আমাকে জানাবে। জি, সালাম দিয়েছেন হৃদয় সরকার, সাবরিনা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। এখন কেমিস্ট্রি ক্লাস শুরুতে কিছু কথা প্রথমের দিকে বলে নিতে হয়, যেহেতু আজকে প্রথম ক্লাস। আমি সরাসরি চলে যাচ্ছি ক্লাসে আর কি। ওকে, দেখো আমরা হচ্ছে যে কেমিস্ট্রি পড়তেছি, এই কেমিস্ট্রি নিয়ে সবার ভয় একটা জায়গাতে সবচেয়ে বেশি। আর এইটা হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি আর্টস থেকে আসছি, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সে কমার্স থেকে আসছে। 3 নম্বর সে সায়েন্স থেকে আসলেও 9-10 এসে ভালো করে কেমিস্ট্রি পড়ে নাই, কিংবা পলিটেকনিক্যালে যখন প্রথম সেমিস্টারে কেমিস্ট্রি ছিল তখনও সে ভালো করে পড়ে নাই। এরকম কত যে সমস্যা আমাদের শুনতে হয়, তো এটা মনে করো যে আসলে বলে শেষ করতে পারবো না আর কি। তো প্রথমেই তোমাদেরকে কেমিস্ট্রির ব্যাপারে এটা নিশ্চিত করে রাখি, তুমি যদি আর্টস, কমার্স, সায়েন্স কোনোটাই যদি নাও হও, মনে করো সাধারণ বিজ্ঞান সম্পর্কেও তোমার তেমন একটা খুব ভালো ধারণা নেই, শুধুমাত্র তুমি মোটামুটি জাস্ট এই যে পলিটেকনিকে কোনো রকম হলেও চান্স পাইছো, হও তুমি প্রথম দ্বিতীয় যে কোনো পর্বের স্টুডেন্ট, নিশ্চিত থাকো ভালো মতো ক্লাসগুলো দেখো। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ সাধ্য মতো কেমিস্ট্রি তোমরা বুঝবা। এই ব্যাপারে প্রথমত নিজেদের একটা আত্মবিশ্বাস তৈরি করে নাও আর কি, কারণ এইটা আহামরি একেবারে কোনো কিছু না যেটা তোমার মাথায় ঢুকবে না, এটা কখনোই সম্ভব না। তুমি পলিটেকনিক্যালে চান্স পেয়েছো, অবশ্যই তুমি মেধাবী, এটা তুমি মাথায় ধারণ করে রাখো। আর কেমিস্ট্রি তুমি অবশ্যই বুঝবা, এটা তুমি প্রথমে মাথায় সেট করে নাও, তাহলে দেখবা খুবই তাড়াতাড়ি কেমিস্ট্রি বুঝতে পারতেছো। 1 দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভাইয়া কেমিস্ট্রিতে সিলেবাসটা কি? এই সিলেবাস নিয়ে তো মনে করো যে একেবারে গ্রুপে কয়েকদিন পরপরই দেখি একটা করে পোস্ট করো তোমরা, হ্যাঁ কেমিস্ট্রি সিলেবাসটা কেউ দেন প্লিজ, কেমিস্ট্রি সিলেবাস কবে আসবে, এই সেইগুলো নিয়ে কথা। তো তোমাদেরকে বলে রাখি, কেমিস্ট্রি সিলেবাসটা পুরোটা আমার এখানে তো লেখা সম্ভব না। তো তোমাদের কাছে মূলত একটা বই যদি তোমরা নিয়ে থাকো, তাহলে হচ্ছে বই তো যারা নিছো তাদের কাছে সিলেবাসটা আছে। এখন যারা বইটাও নিবা না বা বইটাও নিবা না চিন্তা করে রাখছো আর কি, তাদের জন্য বলে রাখি আজকেই ক্লাস শেষে আমি গ্রুপে একটা তোমাদেরকে পিকচার দেবো। ওই পিকচারটা মূলত কোনো একটা বই থেকে কিংবা পুরো সিলেবাসের কন্টেন্টের কোনো একটা পেজে থাকবে, দেখবা ইংলিশ এবং বাংলা আলাদা আলাদা করে লেখা, অর্থাৎ ইংরেজিতে লেখা থাকবে, পাশে বাংলায় লেখা থাকবে। এভাবে টপিক ওয়াইজ আমি তোমাদেরকে একটা পেজের ছবি তুলে আজকেই গ্রুপে আপলোড করে দেবো। তোমরা দেখবা যে সিলেবাস আসলে কী কী, কেমিস্ট্রি কী কী টপিক তোমাকে কভার করতে হবে। ওকে, এই হচ্ছে কেমিস্ট্রির সিলেবাস। এবার ডুয়েট অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রির জন্য মার্ক কত, এটা যদিও অনেকে জানো, এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা হচ্ছে যখন ডুয়েট অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিবা, তখন টোটাল মার্ক থাকে 300 মার্ক, তোমরা এটা জানো। এর মধ্যে 2 ভাগে বিভক্ত হচ্ছে 300 মার্ক, একটা ডিপার্টমেন্টের জন্য 150 আর ননের জন্য হচ্ছে 150। এই ডিপার্টমেন্টের জন্য হচ্ছে 150 আর নন ডিপার্টমেন্টের জন্য 150।
150। এই 150-এর মধ্যে তোমরা আগে থেকে যদিও জানো, তা আমি একবার রিপিট করে দিচ্ছি। ফিজিক্সে থাকে 40, কেমিস্ট্রিতে থাকে 40, ম্যাথে থাকে 40, আর ইংলিশে থাকে 30 মার্ক। ওকে, তার মধ্যে আমাদের কাজ হচ্ছে এই কেমিস্ট্রিটাকে 40 মার্ক খুব দ্রুত এবং ভালো মতো হচ্ছে শিখে রাখা। এই কেমিস্ট্রি 40। এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে, ভাই এই 40 মার্ক কি থিওরি আসে, 40 মার্ক কি ম্যাথ আসে, 40 মার্কে খালি বিক্রিয়া আসে, 40 মার্ক আসলে কি আসে? এটা একটা বড় প্রশ্ন। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই। আসলে এই কেমিস্ট্রি যে 40 মার্ক, এটা কি কি আসে বা আসতে পারে। এখন প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্ন কি হবে এইটা প্রশ্ন হওয়ার আগ পর্যন্ত জীবনেও বলতে পারবা না। এটা হচ্ছে প্রথম কথা। যেমন হচ্ছে ম্যাথে কিংবা ফিজিক্সে অনেকখানি আন্দাজ করা যায় যে প্রশ্ন কোত্থেকে হয় কিংবা কোন কোন সেট থেকে কতবার করে হবে। বিশেষ করে যারা বিকু টিচার আছে, বিশেষ করে আসমান হক ভাইয়া, তো মানে ম্যাথে কী বলবো, সুনাম করলে কম হয়ে যাবে আর কি, এতটাই দক্ষ যে উনি মানে কী বলবো তোমাদেরকে, আসলে তোমরাই ভালো বলতে পারবে, ব্যাপারে আমি আর কিছু না বলি। তো এরকমটা আসলে কেমিস্ট্রিতে কখনোই করা যায় না। হ্যাঁ, এটা বলতে পারো আমার ত্রুটি কিংবা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টের ত্রুটি, এটা আমিও জানি না। তো টোটাল যে 40 মার্ক আমরা আছে, এই 40 মার্ক থেকে মানে 40 মার্ক কীভাবে আসতে পারে, এইটা শুধুমাত্র আসতে পারে কীভাবে এইটুকুন বলতে পারবো। মানে সম্ভাব্য কতটুকুন সম্ভাবনা কীভাবে আছে এইটুকুন বলা যেতে পারে, এর বাইরে তেমন একটা কিছু আসলে বলা সম্ভব না। তো কেমিস্ট্রিটাকে টোটালি 4 ভাগে ভাগ করা যায়, কেউ কেউ এটাকে 5 ভাগে ভাগ করে থাকে। তা আমি এটাকে 4 ভাগে ভাগ করে দিলাম তোমাদেরকে। প্রথম যে ভাগটা আছে বা প্রথম যে পার্টটা আছে, এইটার নাম দিলাম ভৌত পাঠ। ওকে, আচ্ছা, আমার কথা একটু দ্রুত হয়। হ্যাঁ, তোমরা তো ব্যাচ টুর প্রথম ক্লাস পাচ্ছ আমার, যদি কথা আমার বেশি স্পিড মনে হয় তাহলে 2-1 দিন একটু বলবেন যে ভাই একটু আস্তে আস্তে হচ্ছে কথা বলেন, তাহলে সুবিধা হবে আর কি। ওকে, তোমরা একটু লিখে দিও নিজেরা যদি কিছু বলার থাকে। আচ্ছা, কি বললাম, কেমিস্ট্রি 4টা পার্টে ভাগ করলাম, একটা ভৌত পাঠ। এরপরে যে পার্ট পাবো এই পার্টের নাম আমি বলতেছি ম্যাথ পার্ট, মানে ম্যাথ অংশ আর কি। এরপর আছে মেটাল নন মেটাল, এটাকে বাংলায় বলা হয় ধাতু অধাতু, মেটাল অ্যান্ড নন মেটাল। ওকে, এরপর আছে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। এবার মার্কের দিকে আসো, কিভাবে মার্ক আসে। ওকে, এখন মার্ক বলার আগে তোমাদেরকে মার্ক যদি আমি ভাগ করে দেওয়ার আগে বলে রাখি কি কি পরীক্ষা আসতে পারে বা সাধারণত পরীক্ষা কি কি আসে। যেমন দেখো, শূন্যস্থান পূরণ সাধারণত 3টা করে আসে। 3টা করে আসলে প্রতিটাতে 2 মার্ক করে থাকে, মোটামুটি 6 মার্কের মতো। তোমরা প্রশ্ন ব্যাংক এগুলোতে এমনি বুঝতে পারবাই, আমি এগুলো আন্দাজ দিচ্ছি, এগুলো সাধারণত আসে। মানে এমন না যে শূন্যস্থান দিচ্ছি মানে শূন্যস্থান 3টা আসবে, নাও আসতে পারে, কিন্তু সাধারণত শূন্যস্থান আসে 3টা 6 মার্কের জন্য। এরপরে আসে সত্য মিথ্যা। সত্য বা মিথ্যা লেখা লাগে আর কি, শুধুমাত্র স বা মি লিখলেই হয়ে যায়। এটা 3টা আসে, এটাও 2 মার্ক করে 6 মার্ক, খুবই সুন্দর। এরপরে হচ্ছে সঠিক উত্তর, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, এরকম মার্কই আসে। এটা 4টা আসে, 2 মার্ক করে 8 মার্ক, এরকম আর কি। আচ্ছা, এই 3টা মূলত সাধারণত কখনোই মিস হয় না বা সাধারণত আসেই থাকে আর কি। তাই দেখো 6 6 12, 12 মানে 20 মার্ক প্রায় চলে গেল, 40-এর মধ্যে প্রায় 20 এখানেই শেষ। আর এবার কি আসতে পারে, এবার সাধারণত প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো সাধারণত ধরো 3টা প্রশ্ন থাকতে পারে 4 মার্ক করে, এই প্রশ্নগুলো ভ্যারি হতে পারে। ধরো কখনো 2 মার্ক করে আসে 6টা প্রশ্ন, তবে সাধারণত এই 12 মার্কের প্রশ্ন থাকে আর কি। নর্মালি প্রশ্ন যেগুলো ছোটো ছোটো প্রশ্ন হতে পারে, একটু বড় বড় প্রশ্নও হতে পারে আর কি। এরকম 3টা অথবা 4টা প্রশ্ন থাকলে 3 মার্ক করে, 6টা প্রশ্ন থাকলে 2 মার্ক করে, এরকম হয় সাধারণত আর কি। তো এগুলো ছোটো ছোটো প্রশ্ন 12 মার্কের। আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে সাধারণত আসে ম্যাথ আসতে পারে 1টা কিংবা 2টা। যদি ম্যাথ 1টা আসে তাহলে ওই ম্যাথটাতে 4 মার্ক থাকবে, তার মানে টোটালি তার আছে 4। ওকে, আর এরপরে হচ্ছে সাধারণত কিছু বিক্রিয়া আসতে পারে, বিক্রিয়া আসে। বিক্রিয়া যদি আসে তাহলে বিক্রিয়া 4 মার্কের জন্য আসলে এই 4 মিলে মোটামুটি ধরো 40 হতে পারে, এরকম একটা আন্দাজ তোমাদেরকে দেওয়া যেতে পারে। এগুলা ছাড়া ব্যতিক্রম কোথায় কোথায় হতে পারে। এবার এইটা জিনিস ছাড়াও আসতে পারে তোমাদেরকে আকরিক কিংবা হচ্ছে আমরা বাণিজ্যিক নাম বলে থাকি আর কি। বাণিজ্যিক নাম বলতে কি, আমরা হচ্ছে অনেক ধরনের সংকর ব্যবহার করব, অনেকগুলো ধাতুর মিশ্রণ কিংবা অনেকগুলো মৌলের মিশ্রণ কিংবা অনেকগুলো যৌগের মিশ্রণ একত্রিত হবে। তো যখন মিশ্রণগুলো ইউজ করে থাকি, ওগুলো বাণিজ্যিকভাবে বাজারে একটা দামে পাওয়া যায়। তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে, ধরো ডুরালোমিন, তারপরে আমরা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, তোমরা এগুলো নাম শুনে থাকবে, ক্লোরোফর্ম। তো এগুলো যখন বাজারে আমরা কিনতে পাই, এগুলো একটা রাসায়নিক সংকেত আছে, তো এগুলোর বাণিজ্যিক নাম আছে, এগুলো আবার রাসায়নিক নাম আছে। তার মানে আণবিক নাম আলাদা, বাণিজ্যিক নাম আলাদা, সংকেত আলাদা, এই 3টা আসতে পারে। এভাবে যদি আসে তাহলে আকরিক মনে করো 4টা আসলে প্রতিটাতে 2 মার্ক করে থাকে, সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে। এখানে সংকর আসতে পারে, সংকর।
সংকর মানে কি? সংকর মানে বিভিন্ন ধাতু দ্বারা তৈরি হতে পারে, যেমন হচ্ছে কাঁসা বা ব্রোঞ্জ, এরপর ডুরালুমিন, এগুলো হচ্ছে সংকর আর কি। সংকর মানে ধরো 100% একটা জিনিস তৈরি করতে গিয়ে মনে করো 80% দিছে কপার আর 20% দিছে জিঙ্ক, তৈরি করছে মনে করো নিকেল বা হচ্ছে তৈরি করছে ধরো ব্রোঞ্জ বা কাঁসা, এরকম একটা কিছু আর কি। ডুরালুমিনের সময় ধরো অ্যালুমিনিয়াম দিছে কিছু পার্সেন্ট, জিঙ্ক দিছে, টিন দিছে, দেওয়ার পর হচ্ছে ডুরালুমিন তৈরি করেছে। তো এইগুলো হচ্ছে সিস্টেম, এটাকে মূলত আমরা বলবো সংকর। অর্থাৎ যেখানে একাধিক ধাতু মিশ্রিত থাকবে সেটাকে আমরা বলতেছি সংকর, আর যেখানে একাধিক মৌল বা অন্য কোনো যৌগ একত্রিত হবে সেক্ষেত্রে আমরা এটার নাম দেবো আকরিক। আচ্ছা, আকরিকের ক্ষেত্রে মূলত ধাতুর যে উৎসগুলো থাকে, আমরা যখন অনেকগুলো ধাতু বিভিন্ন খনিজ থেকে তুলি আর সেই খনিজটা যখন সহজ কিংবা সুলভে তুলা দেয় সেটাকে আমরা আকরিক বলবো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা তো পরবর্তীতে হবে। তো আকরিক যদি আসে কখনো তাহলে 4টা আকরিক আসতে পারে, সেক্ষেত্রে 4 × 8 2 মার্ক করে হবে, সেক্ষেত্রে 8 মার্ক হতে পারে। সংকর যদি আসে সেক্ষেত্রে 2টা সংকর আসে সাধারণত, আসলে 4 মার্ক থাকবে। এই টাইপের প্রশ্ন হয় আর কি। ওকে, গেল। এবার তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে যদি এইগুলো আসে বা আকরিক আর সংকর যদি আসে তাহলে এখান থেকে কোনো একটা কিছু মিসিং হয়ে যেতে পারে। মনে করো সেবার সত্য মিথ্যাটা আর আসলো না, কিংবা শূন্যস্থানটাই আসলো না, অথবা যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কম হয়ে গেল। এই জন্য বলা হয়ে থাকে যে কেমিস্ট্রির যে 40 মার্ক আছে, এই 40 মার্ক আসলেই কোত্থেকে আসবে এইটা না আসলেই বলা দুষ্কর। ওকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখো আমরা যখন শূন্যস্থান পূরণ করি তো শূন্যস্থান কিন্তু এমন হয় না যে ধরো একটা বই তোমাকে দেয়া হলো, ওই বই থেকে মোটামুটি ধরো 150 শূন্যস্থান তুমি মুখস্থ করলা, ওই শূন্যস্থানটা হুবহু কপি আসলো ডুয়েটে, আর তুমি মনে করো লিখে দিয়ে কোনো রকম চান্স পেয়ে গেলা। ব্যাপারটা এরকম কখনোই না। তো সাধারণত শূন্যস্থানগুলো যদি কমন পেতে হয় আমাদেরকে প্রত্যেকটা পার্টের ব্যাপারে খুবই ভালো একটা ধারণা রাখতে হবে। যে জিনিসটাকে আমরা বাংলায় বলে থাকি বা তোমরা বলে থাকো, এটা যদিও ইংলিশ শব্দ বেসিক বলে থাকে, বেসিক। এই বেসিক যার যত কংক্রিট হবে মানে ভালো হবে সে তত ভালো শূন্যস্থানটা উত্তর করতে পারবে। ওকে, এবার আসলে সত্য মিথ্যা। মূলত শূন্যস্থান, সত্য মিথ্যার সঠিক চিহ্ন এগুলো কখনোই কোনো বই থেকে হুবহু কমন পড়ে না। তো সেক্ষেত্রে যার বেসিক যত ভালো সে ততই ভালো শূন্যস্থান, সত্য মিথ্যা এবং সঠিক উত্তরে উত্তর করতে পারে। তার মানে এই 20 মার্ক ডিপেন্ড করতেছে তোমার বেসিক কতখানি স্ট্রং সেটার উপরে। ওকে, গেল। এরপর আসে এই প্রশ্ন। এই প্রশ্ন সাধারণত কমন পাওয়া যায় হুবহু কিছু বই থেকে, বা নর্মালি আমরা যে প্রশ্নগুলো পড়বো এই প্রশ্নগুলো থেকে কমন পাওয়া যায়। ম্যাথ সবসময় আমরা কমন পেয়ে থাকি, ম্যাথ উল্টাপাল্টা ম্যাথ কখনোই আসে না। বিক্রিয়াগুলো সাধারণত কমন পাওয়া যায়। ওকে, আকরিক আর সংকর সাধারণত কমন পাওয়া যায়। তার মানে দেখো আকরিক সংকর এই দুটো মুখস্থ করা জিনিস খুব বেশি বোঝার পাবা না তেমন একটা। বিক্রিয়া অবশ্যই বুঝে বুঝে করতে হবে, ম্যাথ এই প্রশ্নগুলো তো অবশ্যই বুঝতে হবে, আর সবচেয়ে বেশি বেসিক লাগবে এই 20 মার্কে। এজন্য খেয়াল করে দেখবা, তোমরা তোমাদের সিনিয়র কোনো বড় ভাই এটা পড়ে থাকলে জিজ্ঞেস করে দেখবা। সাধারণত বেশিরভাগ, সবাই কিন্তু না, কারণ এরকম অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা কেমিস্ট্রিতে 40-এর মধ্যে 40 পেয়ে চান্স পেয়েছে, এটা বা। তবে অনেক স্টুডেন্ট এরকম দেখা যাবে যে দুইটা চান্স পেয়ে গেছে কিন্তু কেমিস্ট্রিতে ধরো হয়তো 15, 20 কিংবা 25 মার্ক পেয়েছে, এর বেশি পায়নি। অথচ ওই একই স্টুডেন্ট কিন্তু দেখবা ফিজিক্সে কিংবা ম্যাথে বা ইংলিশে দেখবা অনেক মার্ক পেয়ে, এটা 40, 38 করে পেয়ে বসে আছে। তার মানে যে সমস্যাটা হয়, এই সমস্যাটা হচ্ছে এই যে বেসিক শব্দটা বলতেছি, এই বেসিক কিংবা হচ্ছে আমাদের যে আলাদা আলাদা পার্টগুলো আছে বা পুরো কেমিস্ট্রির বেসিকটা যখন আমাদের ক্লিয়ার হয় না, ঠিক তখনই আমরা শূন্যস্থান, সত্য মিথ্যা কিংবা সঠিক উত্তর অথবা ওভারঅল উত্তর করতে পারি না। তো এই জায়গাটা এড়ানোর জন্য এখানে কেমিস্ট্রির সিলেবাসটা খুবই ছোট সিলেবাস। মানে বলা যেতে পারে ম্যাথের 3 ভাগের 1 ভাগ, পুরো ম্যাথ যে সিলেবাস তার 3 ভাগের 1 ভাগ সিলেবাস হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্সের তো 3 ভাগের 1 ভাগ বলাই যেতে পারে, আর ইংলিশের থেকে বলতে পারে একটুখানি জাস্ট বেশি আর কি। তো দেখো অনেক ছোট সিলেবাস কিন্তু মার্ক কিন্তু 40 ঠিকই আছে। তো এই জন্য হচ্ছে তোমরা শুরু থেকেই চেষ্টা করবা প্রত্যেকটা পার্ট ভালো মতো বোঝা, তাতে তোমার এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আর যেহেতু ছোট সিলেবাস তার মানে কিন্তু তুমি অল্প সময়ে কভার করতে পারবা। গেল। আর হচ্ছে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এটা। এখন মার্ক ডিস্ট্রিবিউশন করতে গেলে এখানে তোমরা অনেকেই জানতে চাইবা যে ভাই কোন পার্টে কত আসে, একটুখানি তারপর আন্দাজ দেন। তো দেখো ম্যাথ পার্টের কথা প্রথমে বলে রাখি, এটাতে 4 অথবা 8, 2টা অঙ্ক আসলে 1, একটা অঙ্ক আসলে 4, তবে বেশি প্রায়োরিটি পেতে পারে 4, নাও আসতে পারে কিন্তু কোনো অঙ্কই ধরো আসলো না, এটাও হতে পারে। ওকে, এবার আসে ভৌত পার্টে। ভৌত পার্টের মার্ক থাকে সাধারণত 10 থেকে 15, এর ভিতরে মার্ক থাকে, এর বেশিও হয় না, এর কমও সাধারণত হয় না আর কি। মেটাল এবং নন মেটাল থেকে সাধারণত মার্ক আসে 4 থেকে 6, এটা 3 থেকে 6 লিখলে আরও ভালো হয়, 3 থেকে 6 মার্কের মধ্যে মার্ক আসে। আর অর্গানিক কেমিস্ট্রিতে সাধারণত মার্ক আসে 12 থেকে 16 বা 12 থেকে 18-এর মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি মার্ক অর্গানিক কেমিস্ট্রি থেকে, এরপরে ভৌত পার্ট থেকে, এরপরে হচ্ছে ম্যাথ পার্ট এবং হচ্ছে মেটাল নন মেটাল। ওকে,
আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই তিনটা পার্ট স্ট্রং হওয়ার জন্য অবশ্যই যে ভৌত পার্টটা আছে এই ভৌত পার্টটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই পার্টটা যদি ঝকঝকা ক্লিয়ার না হয় তাহলে এই পার্টে এবং এই পার্টেকে ধরা খেয়ে যাবে আর কি। কারণ এই পার্টের অনেকগুলো বেসিক জিনিস যেগুলো এখান থেকে নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। আবার এই পার্টে গেলো সেম সিস্টেম, এই পার্টে গেলো একই সিস্টেম, এই জন্য ভৌত পার্টটা খুবই ভালো ক্লিয়ার করে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রতি হচ্ছে আমার আহ্বান। এবং হচ্ছে আমরা আরেকটা কাজ চাইলেও করতে পারবো না, যে ধরো মেটাল পার্ট আগে শুরু করলাম এগুলা পার্ট পরে, এটা করতে পারবো না আর কি। অবশ্যই ভৌত পার্ট আগে করতে হবে, এরপরে ভৌত পার্টের পরে তোমরা চাইলে ম্যাথ পার্ট না করে মেটাল নন মেটাল আগে করতে পারো, এরপরে অর্গানিক কেমিস্ট্রি করতে পারো, এটা আগে করতে হবে আর কি। তো ভালো হয় এটার পরে এটা করা, তারপরে এটা করা, তারপরে এটা করা। তো আমরা সিরিয়ালি করার চেষ্টা করব। তো আমাদের তো আর খুব বেশি তাড়াহুড়ো নেই। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে এরপর করবা, আর যদি এখন এই যে বিষয় আলোচনা হলো এগুলোর উপর যদি কিছু জানার থাকে এখনই কমেন্ট করো, আমি দেখে নিচ্ছি। আর নয়তো আমি ভৌত পার্ট যে টপিকগুলো আছে টপিকগুলো আলোচনা শুরু করবো আর কি এখনই। রাতুল হাসান রনক, ভাই আপনি কেমিস্ট্রিও নেন? হ্যাঁ ভাই আমি কেমিস্ট্রিও নেই। আর কোনো প্রশ্ন তো দেখতেছি না। মিয়ান আকন্দ, ঠিক আছে, ওকে ভাইয়া ঠিক আছে। মোহাম্মদ মিরাজ, ভাই টাইমটা একটু বলবেন, মানি কেমিস্ট্রির জন্য কতটুকু সময় দেবে? আচ্ছা, স্পেসিফিক কোনো কেমিস্ট্রির জন্য সময় দেওয়া হয় না, টোটাল ননের জন্য 1 ঘন্টা সময় পাবা। নন মানে হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, 4টার জন্য 1 ঘন্টা সময়। আজকে খুবই ভালো দিন মনে হচ্ছে, আমার এক প্রাক্তন ছাত্র আর কি, খাদিজা জান্নাত জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? পরবর্তীতে কথা হবে। জি হৃদয় সরকার, ভাইয়া প্রশ্নকে সম্পূর্ণ ইংরেজিতে হবে? না ভাই হৃদয় সরকার, প্রশ্ন তো ইংরেজিতে সবসময় থাকি, তবে এর পাশাপাশি ইংরেজি পরে বাংলায় তো লিখে দেওয়া থাকবে আর কি। জি ভাইয়া সব বুঝছি আর কি। ভাইয়া বেসিক ক্লিয়ার করার জন্য কোন কোন বই ফলো করতে হবে কেমিস্ট্রি? ওকে, ওয়াফিয়া তাইবা, আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে কোন কোন বই ফলো করতে হবে তাই তো? আর একজন লিখছেন সাইদুর রহমান, সেম কোশ্চেন। ওকে, তার মানে 2টা কোশ্চেন একসাথে হয়ে গেল আর কি। ঠিক আছে, বেসিক ক্লিয়ারের জন্য কোন বই পড়বো? ঠিক আছে, তোমাদের বই নিয়ে এখনই চিন্তা করতে হচ্ছে না এত, যে কোন বই পড়বো, আসলে উঠে পড়ে এত লাগার কিছু নাই। মূলত যা করাচ্ছি এগুলা করতেই থাকো। এরপরে হচ্ছে আমরা কোনো বই সাধারণত রেফার করি না, কারণ তোমার যে বই মনে হয়, বাজারে অনেকগুলো বই এক্সিস্ট করে, যেমন ধরো হচ্ছে সোডিয়াম বই আছে, হাইড্রোজেন বই আছে, এরপরে আর বেশ কয়েকটা বই আছে আর কি যেগুলো বাজারে চলে আর কি। যে কোনো বই নিলেই তোমার জন্য হবে। আর যদি বই মেনশন করতেই হয় তাহলে 2-1টা ক্লাসে যাক, 2-1টা ক্লাসের পরে তোমাদের রেসপন্স দেখার পরে আমি তোমাদেরকে বইয়ের কথা বলবো। আর যদি বই কিনতেই হয় সবাই, তাহলে সবাই প্রয়োজন একই ধরনের বই কিনবা, তাহলে সুবিধা হবে। তাহলে আমি একই বই থেকে তোমাদের কিছু কাজ করাতে পারবো আর কি। ভাইয়া ক্লাস শুরু হওয়ার সময় কখন থেকে? আচ্ছা, রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ আজকেই দিয়ে দেওয়া হবে, কিংবা রুটিন মনে হয় আগে দেওয়া থাকতেও পারে, তোমরা একটু দেখে নিবা। ক্লাস কবে কবে হবে? আচ্ছা, নন ডিপার্টমেন্টের ক্লাস, আচ্ছা প্রত্যেকটা ক্লাসই শুরু হবে 9:30। আমাদের অনলাইনে যত ক্লাস আছে 9:30 আগে কখনোই কোনো ক্লাস হয় না, 9:30 থেকে ক্লাস হবে, আর ক্লাস রুটিনগুলো তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এখন ক্লাসে চলে যাই সরাসরি, আর কোনো কথা না বলি আর কি। দেখো, ভৌত পাঠের যে কথা বলতেছিলাম, এই ভৌত পাঠের প্রথম টপিক আমরা যেটা শুরু করব, এই টপিকের নাম হচ্ছে পদার্থের গঠন এবং তার অবস্থা। এবং তোমাদেরকে বলে রাখি, যে টপিক নিয়ে আলোচনা করতেছি এখন, এই টপিকটা মূলত তোমাদের সিলেবাসে এভাবে দেয়াই নেই, মানে এভাবে নাম লেখা নাই আর কি, পদার্থের গঠন ও তার অবস্থা। তাই আমি লিখলাম এই কারণে, কারণ এখান থেকে আমাদের কিছু জিনিস জানতে হবে, জানলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে যে আসলে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি, কেমিস্ট্রি আসলে কী নিয়ে আলোচনা করে, এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন পদার্থ কী জিনিস আমরা যদি হচ্ছে সংজ্ঞাটা একটুখানি পড়ি আর কি। তো তোমরা যারা অলরেডি আগেই পড়ছো তাদেরকে বলে রাখি, যারা পড়োনি তারাও শোনো। আমরা পদার্থ বলতে এরকম সংজ্ঞা অন্তত জীবনে হলে একবার হয়তো শুনছো, যে যেটা জায়গা দখল করে, যার আয়তন আছে, যার একটা ভর আছে, এইসব জিনিস বলতে আমরা বললে তো বুঝি পদার্থ, তাই কিনা? এবার পদার্থ পার্থক্য করতে গিয়ে বা পদার্থর যখন আমরা প্রকারভেদ জানতে গেছিলাম, তখন তোমরা এরকম পদার্থের 3টা প্রকারভেদ পাওয়ার কথা। একটা হচ্ছে কঠিন পদার্থ, আরেকটা হচ্ছে তরল পদার্থ, আরেকটা হচ্ছে
বায়বীয় পদার্থ। এই 3 ধরনের পদার্থ তোমরা পাওয়ার কথা আর কি। এখন কঠিন তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কাকে বলে যদি টাইপের প্রশ্ন আমরা করি, খুবই সিলি প্রশ্ন যদিও, তবু এখান থেকে কিছু জিনিস আমাদের বেসিক ক্লিয়ারের জন্য লাগবে এবং এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর কি। দেখো কঠিন পদার্থ আমরা কাকে বলতেছি এইটা বোঝার জন্য একটা শর্ত আমি প্রথমে দিয়ে দিচ্ছি। শর্তটা হচ্ছে এরকমটা, কঠিন পদার্থ আমরা তখনই বলবো যদি একটা পদার্থ এমন হয় যেটার অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে যদি এর অবস্থা এবং আয়তনে কোনো পরিবর্তন না হয়, আয়তন এবং আকৃতি কোনোটারই যদি পরিবর্তন না হয়, ক্রস দিলাম মানে পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে না, এটাও পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কঠিন পদার্থ। তাহলে আমরা পদার্থের গঠন এবং তার অবস্থার মধ্যে প্রথমে জানলাম পদার্থ কী জিনিস, যেটা হচ্ছে জায়গা দখল করে যার ভর আছে, যার আয়তন আছে, সেটা হচ্ছে পদার্থ। যেমন আমার কাছে কলমটা আছে, এই কলমগুলো প্রত্যেকটা কলম এক একটা পদার্থ। ধরো তোমার বোতলে পানি আছে, তুমি যেখানে টেবিলে বসে আছো সামনে বোতলে পানি আছে, পানিটা একটা পদার্থ। তার মানে আমরা যা কিছু দেখতেছি কোনটা পদার্থ হবে কিংবা হবে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা জায়গা দখল করে, ভর আছে, আয়তন আছে, এটা হচ্ছে পদার্থ। খুবই সিলি জিনিস এগুলো আর কি। এখন আমরা যে জানতেছি কঠিন পদার্থ কী জিনিস, তো কঠিন পদার্থ কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় কখনোই আসবে না। তবে আমাদের একটা জিনিস জানতে হবে কোন শর্তে একটা পদার্থকে কঠিন পদার্থ বলতে পারবো। শর্তটা হচ্ছে যদি কোনো পদার্থের অবস্থান পরিবর্তন করার পরে তার আয়তন পরিবর্তন না হয়, আকৃতি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে সেটা কঠিন পদার্থ বলা যাবে। যেমন ধরো এই যে কলমটা এখন আমার হাতে আছে, এটা হাতে থাকলো, এখন এর অবস্থান পরিবর্তন করবো। ধরো আমার হাত থেকে আমি প্যাকেটে রাখলাম, একটু পরে ফ্লোরের উপর ফালাই দিলাম, তারপরে ধরো কোনো একটা ডয়ারে গিয়ে একটা বই নিয়ে চাপ দিয়ে রাখলাম, তাহলে কী হবে দেখো তো, আমি যেখানেই রাখি না কেন এটা আয়তন যা আছে যেরকম দেখতে পাচ্ছ হুবহু তাই আছে, এবং আকৃতি দেখতে যেমন লম্বা আকৃতি, এখানে কলমটা এখানে একটা গ্যাপ আছে ছোট, তার মানে দেখতে একটুখানি এরকম দেখাচ্ছে, কোথায় কী বলবো মাথার একটু মোটা, এটা একটু চিকন, এই আকৃতি দেখাচ্ছে আর কি। এটা আকৃতির নাম দিতে পারতেছি না। তো ধরো এটা যদি টি আকৃতি হয়, ধরো যদি দুটো কলম এরকম হয় দেখতে টি আকৃতি হবে, তাহলে এটা টির মতো দেখাচ্ছে, তার মানে এটা তুমি যেখানেই নিয়ে যাও এই আকৃতি যেরকম লম্বাটে দেখতেছো এরকম লম্বাটে থাকবে, আয়তন যা দেখতেছো তাই থাকবে। এটা যদি এভাবেই থাকে তাহলে আমরা সেটাকে বলবো কঠিন পদার্থ। তরল পদার্থ আছে, তরল পদার্থটা কেমন হবে? তরল পদার্থ হওয়ার সময় একটুখানি অন্যরকম হবে, এর মানে এর কন্ডিশনটা আর একটু অন্যরকম, মানে যে শর্ত আরোপ করতে পারবো, মানে কোন শর্ত আরোপ করার পর বুঝতে পারবো পদার্থটা তরল কিংবা কঠিন। এটার ক্ষেত্রে আমরা যদি কখনো অবস্থান পরিবর্তন করি, আয়তন ঠিকই থাকবে কিন্তু আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানে আয়তন পরিবর্তন হবে না কিন্তু আকৃতি পরিবর্তন হবে। কীরকম? আমার কাছে ধরো এটা পানি, হ্যাঁ, তাহলে পানিগুলো যদি আমি এভাবে রাখি, ধরো এভাবে যদি রাখি, তাহলে পানির ভিতরে পানিটা দেখো এভাবে কিন্তু অলরেডি লম্বা আকৃতি, মানে এভাবে আছে, যে আকৃতি আছে, এটা যদি ফ্লোরে ফেলাই দিই, এই দেখো কী আকৃতি হয়ে গেল। একটু আগে লম্বা আকৃতি হলে এখন দেখো চ্যাপ্টা আকৃতি হয়ে গেছে প্রায়। এবার যদি আমি এটা খুলে ধরো যদি ফ্লোরের উপর ফেলাই দিই, চারদিকে ছড়াই যাবে, এটা প্লেটের উপর ঢেলে দিলে গলা আকৃতি হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমি যখন একে জায়গা চেঞ্জ করতেছি, মানে অবস্থান চেঞ্জ করতেছি, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু আয়তন পরিবর্তন হচ্ছে না। মানে ধরো এখানে যা আছে আমি যদি এভাবে ছেড়ে দিই একই আয়তন থাকতেছে। আমি যদি এটাকে ফ্লোরে ফালাই দিই, তারপরে যদি উঠায় নিতে পারি, যা পানি দিছি যদি পুরোটা উঠাতে পারি, তাহলে আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। যদি আমি একটা প্লেটের উপর, ধরো একটা গ্রাউন্ড প্লেট আছে, ওটার উপর পুলাটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর যদি আবার আমি ব্যাক করে এই বোতলের ভিতরে নিই, তার মানে আয়তন যা আছে আয়তন কিন্তু পরেটাই পাওয়া গেল। তাহলে বোঝা যাচ্ছে যে তরল পদার্থ আমরা তখনই বলতেছি যখন আয়তনটা পরিবর্তন হচ্ছে না কিন্তু আকৃতি পরিবর্তন হচ্ছে। ওকে, এবার আসা বায়বীয় পদার্থ। এটার ক্ষেত্রে আরও অন্যরকম একটা অবস্থা তৈরি হবে। এটা কেমন হবে? এটা হচ্ছে যে অবস্থান যদি পরিবর্তন করেন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাও, তাহলে যে ঘটনাটা ঘটবে আয়তনে পরিবর্তন হবে, আকৃতি পরিবর্তন হবে। কীরকম? প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য ধরো তোমাকে একটা বডি স্প্রে দেওয়া হলো আর কি, বা একটা পারফিউম দেওয়া হলো, বা একটা আতরের বোতল দেওয়া হলো। কী হবে দেখো, ধরো তুমি একটা ঘরের ঠিক কর্নারে তুমি দাঁড়ায় আসো, অন্য একটা কর্নারে তোমার একটা বন্ধু দাঁড়ায় আছে, তুমি যদি তোমার গায়ের মধ্যে স্প্রেটা দাও, তাহলে বডি স্প্রের গন্ধ তোমার ওই অন্য কর্নারে থাকা তোমার বন্ধুর কাছে পৌঁছে যাবে। তাহলে কী করে পৌঁছালো? আমাদের মতে বা বিজ্ঞানীরা বলতেছে এরকমটা, আমরা ধরো হচ্ছে সবাই স্টুডেন্ট এখন, হ্যাঁ আমিও স্টুডেন্ট তোমাদের মতো, তো এখন হচ্ছে আমরা বিজ্ঞানীদের কাছ থেকে শুনবো বায়বীয় পদার্থ কী বলতেছে। ধরো ঘরের এই কর্নারে তুমি, এই কর্নারে তোমার বন্ধু, তো তুমি যখন বডি স্প্রে দেওয়ার পরে এই তোমার এই বন্ধু এই গন্ধটা পেয়েছে, বিজ্ঞানীদের মতে এইখান থেকে কোনো অণু কিংবা পরমাণু যাই হোক না কেন কিছু একটা ওর নাক পর্যন্ত পৌঁছেছে বলে সে কিন্তু গন্ধটা পাইছে। তার মানে এমনি কিন্তু গন্ধর কাছে যায় নাই, তার মানে অবশ্যই অনুপরমাণুর কোনো একটা কোণা তার কান নাক পর্যন্ত গেছে বলেই সে গন্ধ পেয়েছে। তার মানে এই যে বডি স্প্রের কোণাটা সারা ঘরে ছড়িয়ে পড়ছে, এটা বোঝা গেল। তার মানে এই অবস্থায় তোমার যে গ্যাসীয় পদার্থটা আছে পুরোটার আয়তন হয়ে গেল পুরো ঘর জুড়ে। ক্লিয়ার কি?
তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, আমরা যেটা বুঝলাম এটা হচ্ছে বায়বীয় পদার্থ। তুমি যখন তোমার পারফিউমের বোতল থেকে বের করছো, পারফিউমের বোতলে কিন্তু সাধারণত তোমার হচ্ছে বডি স্প্রের যে ইয়াগুলো থাকে, কী বলা হচ্ছে কেমিক্যালগুলো, এগুলো কিন্তু সাধারণত লিকুইড অবস্থা থাকে, লিকুইড বা গ্যাস আকারে থাকে। বডি স্প্রেগুলো গ্যাস হতে পারে, বাট সাধারণত পারফিউম কিন্তু লিকুইড হয়। তো দেখো একটা লিকুইড জিনিস মানে তরল একটু সামান্য একটু পদার্থ, ধরো তুমি যখন স্প্রে করে একবার বের করে দিলা, খুবই সামান্য অল্প একটু কিন্তু বের হয়ে যাচ্ছে তোমার হাতে বা তোমার বডিতে পড়লো, এইটুকুনের গন্ধ যখন পুরো রুম ছড়ে গেল, তার মানে কি পুরো রুম ছড়িয়ে দেওয়ার পর কিন্তু তোমার এখান থেকে মানে অণুগুলা বের হয়ে চারদিকে ছড়িয়ে গেছে, তার মানে আয়তন কিন্তু পুরো জায়গা জুড়ে দখল করছে। তার মানে এবার বায়বীয় পদার্থের ক্ষেত্রে যখন এটাকে ছড়িয়ে দেওয়া হলো, এক কথা অবস্থানে পরিবর্তন করা হলো, একটু আগে বোতলের ভিতরে ছিল, এখন দিয়ে বাইরে নিয়ে আসলা, বাইরে নিয়ে আসার সাথে সাথে দেখা গেল কি আয়তনটা অনেক বড় হয়ে গেল, আর আকৃতি তো আগের আকৃতিতে কখনোই না, ছোট্ট একটা আকৃতি থেকে অনেক বড় আকৃতি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত গ্যাসীয় পদার্থ। তার মানে আমরা এখন যেহেতু অনেক বড় হয়েছে বলতে পারো, সেক্ষেত্রে আমরা কখনোই পড়বো না কঠিন পদার্থ কাকে বলে, তরল পদার্থ কাকে বলে, বায়বীয় পদার্থ কাকে বলে। তবে আমরা এই কন্ডিশনটা মনে রাখবো যে কোন শর্ত সাপেক্ষে একটা পদার্থ কঠিন, একটা তরল, একটা বায়বীয়। তাহলে শর্তগুলো কি, অবস্থানের পরিবর্তন করতে হবে। যেমন এই কলমটা তুমি যেটা বোতলে ঢুকাই দাও, এই যে বোতলের কথা বলতেছিলাম, ধর এই বোতলের কথাই যদি বলি, তাহলে এই বোতলের ভিতরে যদি আমি কলমটা ঢুকাই দিই কোনো সমস্যা নেই, এটা যেরকম দেখতে সেরকমই থাকবে, বের করে নিয়ে আসো যা দেখতেছো তাই থাকবে, আকৃতি কিংবা আয়তন কোনোটাই পরিবর্তন হবে না। তরল পদার্থের ক্ষেত্রে আকৃতি পরিবর্তন হবে ঠিকই, আয়তন পরিবর্তন হবে না। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দুটোই পরিবর্তিত হবে। ওকে, এই গেল হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের হিসাব। ওকে, এরপরে আমরা আসি আরেকটা জিনিস যেটা আমরা প্র্যাকটিক্যালি জানি কিংবা বুঝি আর কি, কিন্তু আসলে কাহিনী কি এটা আমরা আজকে কেমিস্ট্রি ভাষা একটুখানি শিখবো। আমি যেটা করব, তোমাদের প্রথম ক্লাসের জন্য তোমরা অনেকেই আসো যে বিভিন্ন আর্টস কিংবা কমার্স থেকে আসছো কিংবা সায়েন্সের অনেক ভালো স্টুডেন্ট না এরকম যারা বলো, তারা এবং যারা অনেক ভালো বুঝো তাদের জন্য কম্বাইন করে কিন্তু পড়াশোনা হবে আর কি। খেয়াল করে দেখো, মনে করো 3টা বার নিলাম আলাদা আলাদা পদার্থের, ধরে নিচ্ছে এটা লোহার বার, প্রথমটা লোহার, এরপর এটা ধরে নিচ্ছি কাঠ। এই এক্সাম্পলটা হচ্ছে এর আগে শুনতে পারো আমার কাছ থেকে, যারা ব্যাচ 1-এর ছিল তারাও এই এক্সাম্পলটা পেয়েছে, এই জন্যে বললাম এক্সাম্পলটা অনেকের কাছে কমন হতে পারে। কাঠ মনে করে এটা লোহা, আর এটা মনে করে প্লাস্টিক। 3টার প্রথমত সাইজ হচ্ছে একই রকম, মানে একই রকম মোটা, একই রকম পুরুত্ব, একই রকম লম্বা আর কি। ওকে, তাহলে পুরুত্ব আর লম্বা যদি একই রকম হয় তাহলে দেখতে সবাই একই রকম প্রায়। ধরো সবাইকে কালো রং করে দেওয়া হলো, এখন কালো রং করে দেওয়ার পর তো বুঝবা না যে কোনটা লোহা, কোনটা কাঠ, কোনটা প্লাস্টিক, যতক্ষণ না হাতে নিচ্ছ। তাহলে বুঝবো কী করে, দেখো আমরা নর্মালি যদি কখনো হাতে নিয়ে দেখি তাহলে দেখবো লোহারটা সবচেয়ে বেশি ভারী, ভারীর দিক থেকে 1 নম্বরে থাকবে সে, এবং শক্তিশালীর দিক থেকেও 1 নম্বরে থাকবে। কাঠে যখন আসবো তখন ভারীর দিক থেকে সে 2 নম্বরে যাবে এবং শক্তিশালীর দিকেও 2 নম্বরে যাবে। এরপর আসে প্লাস্টিকের ক্ষেত্রে, প্লাস্টিকের ক্ষেত্রে কী হবে, ভারী ক্ষেত্রে সে 3 নম্বরে যাবে, মানে লাস্টে পড়বে, শক্তিশালীর দিক থেকেও সে 3 নম্বরে পড়বে। এরকমটা মনে করা হবে, সাধারণত এরকমটা হয়ে থাকে। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে, বা আমরা যদি এখন প্রশ্ন করি বিজ্ঞানীদেরকে, যেহেতু আমি বললাম যে আমরা কিছুই জানি না মনে করো, এখন কেমিস্ট্রির যারা বিজ্ঞানী আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই সমস্যাটা কি দেখেন তো, এটার যে সাইজ, এটার যে সাইজ, এটার যে সাইজ, এটা তো একই রকম জিনিস, তাহলে এটার ওজন বেশি হলো কেন, আর এটা তো শক্তিশালী কেন, এটার ওজনটা কম হলো কেন, জায়গা তো একই নিচ্ছে, আর এটা তো আরও কম মানে জায়গা নিচ্ছে, ব্যাপারটা এরকম না, জায়গা 3জন একই রকম নিচ্ছে, কিন্তু শক্তিশালী বেশি, কম আরও কম, ভারী সবচেয়ে বেশি, ভারী কম আরও কম। এটা কেন ঘটলো? তো বিজ্ঞানীরা বলতেছে আমাদেরকে যে এই যে পদার্থগুলো দেখতেছেন, এই পদার্থগুলোর ভিতরে খুবই ছোট্ট ছোট্ট কিছু কণিকা আছে, যে কণিকাগুলোর নাম ওরা দিল অণু। কি নাম দিল? অণু। আমাদের মনে এখনই প্রশ্ন জমে গেল, হোয়াট ইজ অণু? অণু কি? প্রশ্ন না এটা? হ্যাঁ, প্রশ্নটা থাক। আর বলতেছে এটা একটা অণু। এই অণুগুলো সাধারণত লোহার ভিতরে প্রচুর পরিমাণে থাকে, মানে সংখ্যায় থাকে বেশি, 1 নাম্বার। 2 নম্বর সমস্যা হচ্ছে এই যে অণুগুলো থাকে প্রত্যেকটা অণুর ভর বেশি, মানে এটার থেকে বেশি আর কি। তাহলে কি হবে? বলতেছে যে এরকমটা, যেহেতু প্রত্যেকটা অণুরই ভর বেশি, আবার অণু যেহেতু সংখ্যায় বেশি, তার মানে এখানে ধরেন মনে করে এখানে 10,000 অণু আছে, আবার প্রত্যেকটার ভর বেশি, তার মানে গুণ করে যে ভর পাওয়া যাবে, যদি কাঠ হয়, কাঠের ক্ষেত্রে যে অণু সংখ্যা ছিল যতগুলো, তার থেকে অণুর সংখ্যা কিন্তু কাঠের ক্ষেত্রে কম হবে। এক কথা, লোহাতে অণুর সংখ্যা বেশি, কাঠের তুলনামূলক অণুর সংখ্যা কম। প্লাস্টিক আসার পরে অণুর সংখ্যা আরও কম হয়ে গেল, বুঝিয়েন। আর কি হবে, এই কাঠের ভিতরে যে অণু আছে এই অণুগুলো ওজন আরেকটু কম হবে,
বা প্লাস্টিক এবং কাঠের ক্ষেত্রে যদিও কার্বন থাকতে পারে, এটার ভিতরে ধরো কার্বন, এটার ভিতরে কার্বন, তাহলে সেক্ষেত্রে এটা হতেই পারে যে এর অণুর ওজন এবং এর অণুর ওজন বা এর অণুর ভর একই রকম, কিন্তু এখানে অণুর সংখ্যা বেশি আর এখানে অণুর সংখ্যা কম, যার কারণে এর ভর হচ্ছে কম, এর ভর আরেকটু বেশি, এর ভর সবচেয়ে বেশি। তার মানে কোনো পদার্থ ভারী হচ্ছে কারণ কি, কারণটা বোঝা গেল দুইটা। একটা কারণ হচ্ছে অণুর নিজেরই ভর বেশি, অণুর নিজের ভর যখন বেশি হবে, বেশি হতে পারে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে অণুর সংখ্যা বেশি হতে পারে। যেমন প্লাস্টিক এবং হচ্ছে কাঠ, কাঠের ক্ষেত্রে কাঠও কার্বন দ্বারা তৈরি, প্লাস্টিকও কার্বন দ্বারা তৈরি, কিন্তু কার্বনের ক্ষেত্রে সংখ্যায় কম আর এটা সংখ্যায় বেশি, তার কারণে এটা ভারী হলো। আর লোহার ক্ষেত্রে তো যেহেতু এখানে অণুর সংখ্যা বেশি আর লোহার একটা অণুর ভরও বেশি, যার কারণে হচ্ছে লোহার পরিমাণ সবচেয়ে বেশি। এক্সাম্পল হিসেবে এরকম বলা যেতে পারে, মনে করো ধর আমি এখানে ধরে নিচ্ছি 10,000 অণু আছে, এই কাঠের ভিতরে ধরে নিচ্ছি 5,000 অণু আছে, আর এই প্লাস্টিকের ভিতরে ধরে নিচ্ছি 3,000 অণু আছে। তো ধরো প্রত্যেকটা অণুর ভর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে টোটাল ভর পাবো। এখানে যদি প্রত্যেকটা অণুর ভর দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে টোটাল ভর পাবো, তার মানে এর ভর থেকে ভর বেশি হচ্ছে। আর এখানে যদি অণুর সংখ্যাও বেশি, আবার যদি ভর এদের দুজনের থেকে বেশি হয় তাহলে সবচেয়ে বেশি ভারী হবে, এটা বোঝাই যাচ্ছে গেল। আচ্ছা, আমরা হয় বুঝলাম যে ভারী হলো কেন। আচ্ছা, ভারী এখন বুঝতে গিয়ে যখন আমাদেরকে বিজ্ঞানীরা অণু নামক শব্দটা বললো, আমাদের মাথায় কিন্তু অলরেডি একটা প্রশ্ন আসছে, অণু কী জিনিস। আমরা এই প্রশ্নটা আপাতত ধরে থাকবো, এই প্রশ্নটার উত্তর পেতে আমাদের একটু সময় লাগবে, গেল। এরপরে এখন আসো, ওরা বলতেছে শক্তিশালী হলো, আমাদের প্রশ্ন হচ্ছে এখন শক্তিশালী হলো কেন, এটা বেশি শক্তিশালী কেন, এটা কম কেন, এটা আরও কম কেন। ওরা বলতেছে যে অণুদের ভিতরে একটা শক্তি আছে, এই শক্তিটার নাম হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি কী জিনিস এটা? এটা হচ্ছে এরকমটা যে যখন একটা পদার্থের ভিতর অনেকগুলো অণু অবস্থান করে তখন প্রত্যেকটা অণুই নিজেরা নিজেদেরকে আকর্ষণ করে, এই আকর্ষণ শক্তিটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। কীরকম? এই যে ধরো মাঝখানে এই অণুটার কথা চিন্তা করো, এই অণুটা এটাকে আকর্ষণ করে, এটা আবার এটাকে, এটা আবার এটাকে, মানে প্রত্যেকটা অণু সবাইকে আকর্ষণ করে। আকর্ষণ করে রাখে বলে যেহেতু অণুর সংখ্যা এখানে বেশি আর অণুদের ভরও বেশি, তার মানে নিজেরা নিজেদেরকে আকর্ষণ করার শক্তি বেশি। এটার ক্ষেত্রে কমে গেল, তার মানে কি এর থেকে শক্তি কমে যাবে। এটার অণুর ভর একই কিন্তু অণুর সংখ্যা এটার থেকে এটার কম, তার মানে হচ্ছে এটার ক্ষেত্রে শক্তিশালী হবে কম। যেহেতু শক্তিশালীটা কম হচ্ছে কারণ একজনের সাথে আরেকজনের টানের কারণে, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি এরকমটা যে কোনো পদার্থের আন্তঃআণবিক শক্তির উপর ডিপেন্ড করে ওই পদার্থটা কতটুকুন শক্তিশালী হবে কিংবা কতটুকুন কম শক্তিশালী হবে, এবং অণুর সংখ্যা এবং অণুর ভরের উপর নির্ভর করবে সেটা কতটুকুন ভারী হয়, কতটুকুন কম ভারী হতে পারে কিংবা কীরকম অবস্থা হতে পারে। এটা এখন আমাদের দুইটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি যে তৈরি হয় এটার কারণ কি, প্রশ্ন না এটা? আন্তঃআণবিক শক্তি তো আমরা বুঝছি, যেহেতু পদার্থের ভিতর অণু থাকে, অণুগুলো একে অপরকে আকর্ষণ করে, সেটা আন্তঃআণবিক শক্তি। আমাদের প্রশ্ন হচ্ছে অণুগুলার কোন ঠেকা পড়ছে, এরা একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, এটা প্রশ্ন আর কি। মনে করো ধরো আমি একটা মানুষ, এখন আমার যে শরীরে তো অনেকগুলো হচ্ছে হাড় আছে, মাংস আছে, তখন এই হাড় মাংসগুলো কিন্তু অণুপরমাণু দ্বারা তৈরি, তাই না? অণু দ্বারা তৈরি হয়ে থাকে। তার বিজ্ঞানীরা বলতেছে যে আপনার শরীরে যে অণুগুলো আছে একটা অণুকে আরেকটা অণুকে আকর্ষণ করে। এখন আমাদের প্রশ্ন এখানে যে অণুগুলো কেন আরেকজনকে আকর্ষণ করতেছে, তাহলে প্রশ্ন এখন পর্যন্ত আমাদের কাছে দাঁড়ালো দুইটা, একটা প্রশ্ন অণু কি, আরেকটা হচ্ছে আন্তঃআণবিক শক্তির কারণ কি। আমরা একটু সামনে গিয়ে উত্তরগুলো পাবো। আচ্ছা, তাহলে আমরা একটুখানি সামনে যাব। এটা হচ্ছে এই যে কঠিন তরল গ্যাসীয় পদার্থ দেখলাম, এটার অবস্থা কেমন হতে পারে। আমরা কিন্তু এতক্ষণ থেকে পদার্থের গঠনটা বুঝলাম আর কি, পদার্থের গঠনে বুঝলাম কঠিন তরল গ্যাসীয় হতে পারে, সেক্ষেত্রে অণুর অবস্থা কেমন হতে পারে এটুকুন আমাদের বোঝা হলো। এখন তার অবস্থাটা আমরা একটুখানি বুঝে নেব কেমন হতে পারে। তারপরে আমরা এই যে দুইটা প্রশ্ন থাকলো, এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়ে যাবে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো আর কি। ওকে, কিছু বলার থাকলে হচ্ছে আমাকে বলেন আর কি, যদি কোনো কমেন্ট থাকে করেন আর কি। যে তোমরা অনেকে যে প্রশ্নগুলো করতেছো, তোমরা প্রশ্নগুলো করার পরে কমেন্টে দেখো, আসমাউল হক ভাইয়া তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদেরকে হচ্ছে উত্তরগুলো দিচ্ছেন। হ্যাঁ, তোমাদেরকে দেখো, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারবো আর কি। হৃদয় সরকার একটা কমেন্ট করেছেন, ঘনত্ব বেশি অনুসময়ের দূরত্ব কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো, ঘনত্ব বেশি আর অনুসময়ের দূরত্ব কম হবে, এগুলো বিষয়ের কারণে মূলত হচ্ছে যে ভারী হয়ে থাকে একটা পদার্থ আর কি, আর ভারী হলে শক্তিশালী হয় আর কি।
তাহলে তোমাদেরকে যদি একটা খুব সহজ প্রশ্ন করি, ধরো একটা কাঠের দরজা তুমি কিনতে গেছো, বা একটা তুমি তোমার ঘরের জন্য একটা খাট কিনতে গেছো। খাট কিনতে যাওয়ার পর দুইটা খাট তুমি কম্পেয়ার করতেছো, একটা খাট দেখতেছো অনেক বেশি ভারী, একটা খাট দেখলে অনেক কম ভারী। তার মানে আমরা যে সাধারণত দেখবা, ধরো একটা খাট কিনতে গেলে কিংবা একটা কাঠের দরজা কিনতে গেলে, কাঠের একটা চেয়ার টেবিল কিছু কিনতে গেলে যেটা ভারী হয় ওইটা আমরা অনেক সময় বলে থাকি যে এটা অনেক ভারী আছে, এটা নেও, এটা নিলে হচ্ছে শক্তিশালী বেশি হবে, এটা বলে থাকি। এটা এই কারণেই বলি যে যেহেতু যে জিনিসটা ভারী আছে ওইটার ভিতরে অণুর ঘনত্ব বেশি, অণুর সংখ্যা বেশি, যার কারণে এটা আন্তঃনবিক শক্তি বেশি, সহজে ভাঙবে না আর কি। এটা আমাদের মানে যে ধারণাটা আমরা রাখি এটা কিন্তু ভুল না। তবে মনে রাখতে হবে যে কাঠের দরজা যেটা বা তুমি যে খাটের কথা বলতেছো এটা যেন ভেজা না হয়। আবার যদি ভেজা হয় তাহলে অণুগুলোর ভিতরে পানির অণু গিয়ে ঢুকে বসে আছে, যার কারণে পানির ভরটা অ্যাড হয়ে গেছে, এরকম জানানো হয়। দুইটা যেন শুকনো হয় আর কি, মানে একই রকম শুকনো জানা হয় আর কি। ওকে, এখন আমরা আসো কঠিন, তরল, বায়বীয় যে পদার্থগুলো আছে এদেরকে রূপান্তর করা যায় কিনা এটা যদি দেখেন একটুখানি, রূপান্তর করা যায় কিনা, এদের রূপান্তর দেখব। রূপান্তর মানে বুঝো তো, মানে আমরা চাইলে কঠিনটাকে তরল করতে পারবো কিনা এই প্রশ্ন, এবং তরলটাকে বায়বীয় বা গ্যাসীয় করতে পারি কিনা এই প্রশ্ন, এবং উল্টাটা হয় কিনা। মনে করো বায়বীয় পদার্থ হয়ে আছে, এটা মনে করো তরল পদার্থ করা যায় কিনা, তরল হয়ে আছে তরলটাকে কঠিন করা যায় কিনা, এরকম আমাদের প্রশ্ন আর কি। এটাকে আমরা বলতেছি পদার্থ রূপান্তর। তো বিজ্ঞানীরা আমাদেরকে বলতেছে হ্যাঁ আপনারা পারবেন, চাইলে কঠিন পদার্থ থেকে তরল বানাতে পারবেন, তরলটাকে বায়বীয় করতে পারবেন। তো আমরা যদি প্রশ্ন করি কীভাবে পারবো, তাদের উত্তর হচ্ছে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করে। তাপমাত্রা পরিবর্তন করে, ঠিক আছে। আমাদেরকে এক্সাম্পল দিতে হবে কীরকম। তো আমরা ওদেরকে বললাম যে আমাদেরকে এক্সাম্পল দেন। সায়েন্টিস্টরা বলতেছে আপনারা একটা কাজ করেন, এক গ্লাস পানি নিয়ে আসেন। এক গ্লাস পানি নিয়ে আসলাম, ধর এখানে এক গ্লাস পানি আছে, এখন আমার গ্লাসটা এর থেকে বেশি ভালো হবে না, তো এই গ্লাস পানি আসলাম। এই পানি নিয়ে আসার পরে ওরা করলো কি, পানিটাকে ফ্রিজে রেখে দিল, ডিপ ফ্রিজে রেখে দিল। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর দেখা গেল এই পানিটা পুরোটা বরফ হয়ে গেছে, এরকম বরফের খণ্ড আস্তরণ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু একটা কঠিন পদার্থ। এটা যে কঠিন পদার্থ কী করে বুঝবো, কন্ডিশনটা আমাদের আছে, এটাকে বের করো, বের করার পর তুমি অন্য একটা জায়গায় রেখে দাও, যেরকম বের করছো ওইভাবে থেকে দেবে। পানির মতো না আর কি, ঢেলে দিলে চ্যাপ্টা হয়ে যাচ্ছে এরকম হবে না। তার মানে এটা যেহেতু তার অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে এর আকার কিংবা আয়তন কোনোটাই পরিবর্তন হচ্ছে না, তার মানে কঠিন পদার্থ। তাহলে আমরা তরল থেকে, তো পানি থেকে কঠিন পদার্থ পাইলাম কী হবে, তাপমাত্রা কমাইলে। তাহলে তাপমাত্রা যখন কমে, তখন কমলে হচ্ছে কী পদার্থ হইলো, দেখো কঠিন পদার্থ হয়ে গেল। এবার তাপমাত্রা ধরা বৃদ্ধি করি, মানে এই পানিটাকে যদি আমরা এখন চুলায় দিয়ে দিই, ধরো একটা পাতিলের উপর দিয়ে হিট করা শুরু করি আর কি। এখন হিট দেওয়া শুরু করো, হিট দেওয়া শুরু করলে যখন টেম্পারেচার হতে হতে মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাবে, দেখবো এর ভিতর থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি বাষ্প। তার মানে পদার্থটা বায়বীয় পদার্থে রূপান্তরিত হইল। ক্লিয়ার? এবার একটা কাজ করি, ধরো এই যে বাষ্পীয় যেটা হয়ে যাচ্ছে, এই বাষ্পটাকে বা বায়বীয় পদার্থটাকে আমরা এখন একটা কিছুতে রিসিভ করি, রিসিভ করে আবার যদি এখানে নেই, নেওয়ার পরে ধর এখানে একটা গ্লাসে রেখে দিই, তার মানে টেম্পারেচারটা যখন কমে যাবে আবার পানি হয়ে যাবে। এই পানিটা যদি আবার ফ্রিজে রেখে দিই, আবার কি বরফ হয়ে যাচ্ছে বা কঠিন পদার্থ হয়ে যাচ্ছে। তার মানে দেখো শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করে করে একটা তরল পদার্থকে কঠিন, কঠিনটাকে তরল, তরলটাকে বায়বীয় আমরা করতে পারি, এক্সচেঞ্জ করা যাচ্ছে। তার মানে তাপমাত্রা পরিবর্তন করে পদার্থ রূপান্তর করা সম্ভব, এটা একটা আমাদের সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কঠিন তরল এবং গ্যাসীয় যে পদার্থগুলো দেখলাম, যে কোনো কঠিন পদার্থকে চাইলেই তরল করতে পারবো, তরলটাকে বায়বীয় করতে পারবো, বায়বীয়টাকে পরে কঠিন তরল যে কোনোটা করা যাবে। কীভাবে? তাপমাত্রা জাস্ট বাড়ায় কমায়। এখন একটা প্রশ্ন আমি করি, মনে করো ধরো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো তো আমি হচ্ছে কোন পদার্থ, প্রশ্ন কিন্তু এটা একটা। এবার আরেকটা প্রশ্ন হতে পারে, যে প্রশ্নটা মনে করো মাঝখান দিয়ে যেতে পারে, ধরো আমাদের যে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্ট কোন পদার্থ বলো, কেমন না দেখতে? এখন মনে করো মনে হচ্ছে কি তরল পদার্থ, তো আসলে কি তরল পদার্থ জায়গা চেঞ্জ করলে কি অবস্থানে চেঞ্জ হচ্ছে নাকি পুরোপুরি হচ্ছে না? যেমন আমাকে যদি তোমরা হচ্ছে যেভাবে রাখবা সেভাবে হয়তো থাকবে, আকৃতিটা ঠিকই থাকবে, আয়তনটা ঠিকই থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি তাই? ধরো এখানে যদি চাপ দিই আমার হাতের ভিতরে, চাপ দিলে দেখো এই জায়গাটা কিন্তু নিচে দাঁত মানে নিচের দিকে চলে যাচ্ছে আর কি, আবার উপরের দিকে উঠে আসতেছে, তার মানে কি চেঞ্জ হচ্ছে। তো তাহলে চেঞ্জ হওয়ার কারণ কি? কারণ আমার ভিতরে শরীরের ভিতরে রক্ত আছে, রক্তটা হচ্ছে তরল পদার্থ। তার মানে যে পদার্থগুলোর ক্যারেক্টার দেখা যাবে যে কিছুটা মনে হচ্ছে কঠিনের মতো, আবার কখনো মনে হচ্ছে তরলের মতো, তাহলে বুঝতে হবে ওই পদার্থটার ভিতরে দুইটা পদার্থ মিক্সড আছে, সেটা হচ্ছে কঠিন এবং তরল, এবং সেখানে বায়বীয় মিক্স থাকতে পারে। তার মানে যদি কোনো পদার্থের চরিত্র এমন হয় যে সেটার আচরণ কিছুটা কঠিনের মতো, কিছুটা তরলের মতো, কিছুটা বায়বীয়ের মতো, তার মানে বোঝা লাগবে যে ওই পদার্থের ভিতরে তিনটা পদার্থ বা দুইটা পদার্থ মিক্সড আছে, এই জন্য এই ধরনের চরিত্র বা এই ধরনের আচরণ দেখাচ্ছে। ওকে, এবার আরেকটা প্রশ্ন ধরো, মনে করো আমি যদি এরকম একটা পদার্থ হই, তাহলে আমাকে কি তরল করা সম্ভব? মনে করো ধরে নিচ্ছি আমি এখন কঠিন পদার্থ বা তুমি একটা কঠিন পদার্থ, তোমাকে কি তরল করা সম্ভব?
সায়েন্টিস্টদের কাছে আমাদের প্রশ্ন। এখন বিজ্ঞানীরা বলতেছে যে হ্যাঁ তুমি কেন অন্য যে কোনো পদার্থকে তরল করা সম্ভব, কীভাবে তরল করবা? বলতেছে যে প্রচুর পরিমাণ উত্তপ্ত ইলেকট্রিক ফার্নেস হতে পারে কিংবা বয়লার হতে পারে, এটার উপর তোমাকে ফালা দেওয়ার পর উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত কতক্ষণ করবো? যতক্ষণ তুমি তরল হচ্ছ। এবার ধীরে ধীরে একটা সময় যাবে তোমার হাড় গলে সব কিছু গলে তরল হয়ে যাবে। সম্ভব? কখনোই সম্ভব না, কারণ আমরা তাহলে লোহাকে গলিয়ে ফেলতে পারি, একদম তরলের রূপান্তরিত করতে পারি। ওকে, এরপর তোমাকে একটা সময় ফুটাতে থাকলে তাপমাত্রা যত হয় হোক, একটা সময় আসলে দেখা যাবে যে তুমি বা তোমার কাছ থেকে একেবারে হাড় মাংসগুলো গলে গেছে, এগুলো বাষ্পী হয়ে উড়ে যাবে। আবার এই বাষ্পগুলোকে যদি রিসিভ করি আমরা ফাইনালি এখানে তোমাকে চাইলে কঠিন পদার্থ করতে পারবো। যেমন ধরো তোমাকে যদি আমি একটা কাজ করি, যে ধরো তোমাকে রেখে গিয়ে একটা ডিপ ফ্রিজের ভিতরে অনেকক্ষণ রেখে দিলাম, ধরো 2-4 ঘন্টা রেখে দিলাম, এবার তুমি কিন্তু এভাবে স্টিলের মতো হয়ে যাবে, একেবারে কংক্রিট হয়ে যাবে। ক্লিয়ার কি? তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে এরকমটা, আমরা চাইলে যে কোনো কঠিন পদার্থ থেকে তরলটাকে গ্যাসীয় কিংবা কঠিনে রূপান্তরিত করতে পারি শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করে। এটা আমরা একটা সিদ্ধান্ত পেলাম। এটা মূলত হচ্ছে একটা অবস্থা। তার মানে আমরা যে পদার্থের গঠনের কথা বলতেছি, এই পদার্থের গঠন হতে পারে কঠিন, তরল এবং গ্যাসীয়, এবং এর পরিবর্তন হতে পারে তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে। এবং এই যে পরিবর্তনটার কথা আমরা বলতেছি, এই পরিবর্তনটাকে আমরা নাম দিব ভৌত পরিবর্তন বা ভৌত রূপান্তর। তার মানে এই যে রূপান্তর আমরা পড়তেছি, রূপান্তরের আরেক নাম হচ্ছে পরিবর্তন। তাহলে পরিবর্তন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন দুইটা কি পরিবর্তনের নামকরণগুলোর সাপেক্ষে কেন এরকম বলা হলো, কেন একটাকে ভৌত বলা হচ্ছে, কেন ওটাকে রাসায়নিক বলা হচ্ছে, আমরা একটুখানি বুঝে আসি। দেখো, ভৌত পরিবর্তন তখনই হবে যদি কোনো পরিবর্তন একবার পরিবর্তিত হয়ে যাওয়ার পরে আগের জায়গায় ফেরত আসে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ভৌত পরিবর্তন। যেমন দেখি আমরা যে মাত্র হচ্ছে গ্লাস থেকে পানি থেকে বরফ করলাম, বরফটা যদি গ্লাসে রেখে আবার পানি হবে, পানিটা হাঁড়িতে বা পাতিলে রেখে দিলে বাষ্পীভূত করলে একটা সময় হচ্ছে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তার মানে দেখো এই পানিটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি বারবার। তাহলে এই ক্ষেত্রে পানি থেকে বরফ থেকে পানি থেকে আবার গ্যাস মানে বাষ্প, এটা হওয়াটা দেখো একটা থেকে আরেকটা চেঞ্জ হচ্ছে, আবার ফিরে আসতেছে। তার মানে সেটা ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কখন হবে? যদি একটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে ওই পরিবর্তনটা আর ফিরে না আসে কিংবা ফিরে আসাটা খুবই কষ্টসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। তো রাসায়নিক পরিবর্তন সাধারণত রাসায়নিক বিক্রিয়া না আসা পর্যন্ত এখনই পাবা না, তো এই জন্য আমরা রাসায়নিক পরিবর্তনটা পরে আলোচনা করব। জাস্ট ভৌত পরিবর্তনটা তোমাদেরকে বুঝালাম, আমার মনে হয় তোমার বুঝার কথা আর কি। তো তোমরা যদি যা আলোচনা হলো এর ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে একটু কমেন্টে করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি। ওকে, অনেকে কমেন্ট করেছে, কমেন্টগুলো একটু দেখে আসি। হ্যাঁ, নাইমাল রেজা ভাইয়া ক্লাস কি প্রতিদিন হবে? যদি হয়, আচ্ছা ক্লাসের ব্যাপারে না তোমাদেরকে একটু বলছে, দেখো উপরে আসমল হক ভাইয়া লিখছে একটু আগে, উপরে দেখো, ওখান থেকে দেখো ক্লাসের রুটিন এমনি পাবা আর কি। সোহেল রানা, আসলে ভাইয়া আমাদের কী পড়তে হবে সেগুলো যদি শীট আকারে দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে বুঝতে পারবো কী পড়বো। আচ্ছা তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে প্রতিদিনই না আমার এই ক্লাসগুলো নোট করতে হবে, তোমাদের নোট করে নিতে হবে। নোট করার পরে তোমরা দুইটা কাজ করতে পারো। এটা হচ্ছে আগের ওই গ্রুপে দেখবা যে অনেকেই হচ্ছে ব্যাচ ওয়ানেরও আছে, দেখবা অনেকে এগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করছে আর কি, কীভাবে নোট করছে। তো পোস্ট করতে হবে নেসেসারি না, আমরা তোমাদেরকে নিয়ে অলরেডি হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপে তোমরা ওখানে শো করতে পারো, কোথাও কোনো ভুল হলে আমি দেখে নিব একবার। তো তোমরা সবাই আপলোড না করে একজন দুজন আপলোড করলে আমি মোটামুটি দু একজন একটা কারেকশন করে দিলেই হয়ে গেল আর কি, ওখান থেকে ভাবেই নোট করে নিবা আর কি। আর এখন দেখো তোমরা যেহেতু অলরেডি পলিটেকনিক্যালে আসো, পলিটেকনিক্যালে তোমাদের সিজিপিএ তৈরি করা বা তোমাদের হচ্ছে অলরেডি ওখানে কিছু ব্যস্ততা থাকে, যে পড়বে আছে, একাডেমিক পড়াশোনা আছে, ওই পড়াশোনা থেকে খুব বেশি বিচ্ছিন্ন হওয়ার দরকার নাই। সেজন্য এই যে এখানকার নতুন করে কেমিস্ট্রি বই, ফিজিক্স বই, এত কিছু বই নিয়ে টানাটানি করার এখনই প্রয়োজন আছে, ব্যাপারটা এরকম না। তোমরা পড়াশোনাগুলো নোট করো, হোমওয়ার্ক দেওয়ার কাছ থেকে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখো। এইটুকুন বেসিক যদি ক্লিয়ার করে রাখো, তারপরে তুমি যখন অ্যাডমিশনে গাজীপুরে আসবা তুমি এমনি হচ্ছে অনেকখানি আগায় থাকবে আর কি, সেটা নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি। হৃদয় খান, আমি হব না তরল। ঠিক আছে ভাই, আপনাকে তরল হতে হবে না, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখছি। আরমান ইসলাম, সব পদার্থকে কি একসাথে নাম দেওয়া যায়? সব পদার্থকে একসাথে নাম দেওয়া যায়, আপনার কথা বুঝি নেই আমি। তবে আপনার প্রশ্ন যদি এমন হয় যে যেমন পৃথিবীতে 118টা মৌল আছে, যে 118টা মৌলকে কি একসাথে কোনো নাম দেওয়া যায় কিনা,
এরকম যদি হয় তাহলে হচ্ছে কোনো উপায় নাই। আর যদি আপনি এরকম প্রশ্ন করে থাকেন যে কঠিন তরল গ্যাসীয় একসাথে যদি আসে তাহলে নাম দেওয়া যায় কিনা, হ্যাঁ একসাথে আসলে এটাকে মিশ্রিত পদার্থ বলা যাবে। ওকে ভাইয়া, বুঝতে পারলাম আপনার বোঝানোর অ্যাবিলিটি। আচ্ছা ধন্যবাদ ভাই লিমন তালুকদার ভাই, আশিক দাস বুঝছি। সবাই মনে হয় বুঝছো তাহলে। ভাইয়া ভৌত পরিবর্তন আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, ওকে আরেকবার বলতেছি। ভাইয়া মানুষের ভিতরে 3টা পদার্থ আছে, ঠিক আছে, তাহলে মানুষের কোন পদার্থ বলা যায়? আচ্ছা এটা না আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম তোমাদেরকে যে আসলে যখন একটা পদার্থের ক্যারেক্টার 3 রকমের হবে, মানে ওকে বোঝা যাচ্ছে না কি যে আসলে কঠিন পদার্থ নাকি তরল নাকি হচ্ছে গ্যাসীয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে এক্ষেত্রে আমরা বলতে পারবো এরকম যে এই পদার্থটার ভিতর মিশ্রিত পদার্থ আছে, মানে কঠিনও আছে, তরলও আছে, গ্যাসীয় আছে, যার কারণে আচরণ এরকম হচ্ছে আর কি। ওকে তাহলে হচ্ছে আমি এখন একজন ভাই বলেছে ভৌত পরিবর্তনটা আরেকবার বুঝিয়ে দিই, এটা মুছে দেবো পুরাটা আর কি। তাহলে ভৌত পরিবর্তনের কথা কি বললাম, যে এই যে রূপান্তর কিংবা পরিবর্তন যেটা বলতেছি, রূপান্তর বা পরিবর্তন বলতে 2 ধরনের পরিবর্তন হবে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা কি? ভৌত পরিবর্তন হচ্ছে কঠিন তরল কিংবা গ্যাসীয় হওয়ার যে পরিবর্তন, একটা থেকে আরেকটা এভাবে শিফট করার যে পরিবর্তন, এবং যে পরিবর্তনটা একবার পরিবর্তিত হয়ে গেলে আগের জায়গায় ফেরত আসবে। ধরো তোমার কাছে একটা বরফ আছে, এই বরফটা তুমি গ্লাসে দিলা, পানি হয়ে গেল, এখন তোমার মন খারাপ হয়ে গেলো, হায় রে বরফটা পানি হয়ে গেল, আমি কি কখনোই বরফ করতে পারবো না? না, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। এই পানিটাকে আবার তুমি ফ্রিজে দিও তো বরফ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। তার মানে ব্যাপারটা এরকম যে তুমি পানি করতে পারতেছো, বরফও করতে পারতেছো, এই যে চেঞ্জ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যদি যায় তাহলে সেটা ভৌত পরিবর্তন। আর যদি পরিবর্তন হয়ে যাওয়ার পরে আগের জায়গায় ফেরত না আসে কিংবা আসাটা খুবই 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 কষ্টসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। এই 2টা জিনিস বলতেছিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু সামনে যাব। এই গেল হচ্ছে পদার্থের রূপান্তর এবং হচ্ছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের কাহিনী আর কি। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে একটা সিদ্ধান্ত বলতে এরকম না যে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব, এই ঘটনাটা এরকম না, তবে আমরা একটা জিনিস জানবো, এটা হচ্ছে এরকম যে একটা পদার্থের তাপমাত্রা কমলে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এটা একটু মনে রাখবো, একটি পদার্থের তাপমাত্রা কমলে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এটা মনে রাখবো। এটা কী জিনিস আমি একটুখানি বুঝা দিচ্ছি তোমাদেরকে। একটা পদার্থের তাপমাত্রা কমলে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় মানে কি? মানে হচ্ছে ধরো একটা মানুষ, এটা তুমি তোমাকে এক্সাম্পল দিই তাহলে সবচেয়ে ভালো বুঝবা। ধরো তুমি একটা মানুষ, আমি এর থেকে ভালো মানুষ আঁকাইতে পারবো না, মনে করো এটা তুমি মানুষ আর কি, এরপরে এটা মানুষ। এখন এটা তুমি স্বাভাবিক অবস্থায় যেরকম আসো, ধরো আমি যদি তোমাকে একটু মারি আর কি, তোমার গায়ে যদি একটুখানি একটা ঘুষি মারি, তুমি ব্যথা পাবা কিন্তু। আচ্ছা, কেন ব্যথা পাচ্ছ? কারণ তোমার ভিতর যে অভ্যন্তরীণ শক্তি আছে, তোমার অণুগুলো একজন আরেকজনকে যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ শক্তিটা মোটামুটি একটুখানি কম, তাই বলে যে মারলো তার কারণে তুমি ব্যথা পাচ্ছ, তোমার অণুপরমাণুগুলো সরে গেলে ব্যথা পেলে এখানে। এখন ধরো তোমার ভিতরকার তাপমাত্রা যদি একটু কমানো হয়, ধরো তোমাকে এখন অনেকখানি তাপমাত্রা কমায়, ধরো তোমাকে ফ্রিজে রাখা হলো অনেকক্ষণ ধরে, মোটামুটি ধরো 3-4 ঘন্টা বা 5 ঘন্টা রাখা হলো, রাখার পর তুমি এখন বরফ হয়ে যাবে, তাই না? অবশ্য মরে যাবে কিন্তু, বাট তুমি বরফ হয়ে যাবে আগে। এখন বরফ হওয়ার পরে ধরো তোমার এটা এখন বরফ হয়ে যাওয়ার পরে কন্ডিশন, এবার ধরো তুমি যদি বরফ হয়ে যায়, দেখতে এখন স্টিলের মতো হয়ে যাবে না? এবার যদি তোমাকে কেউ মারে তাহলে দেখবা তোমার হাতে বা তুমি আর ব্যথা পাবা না, তোমার হাতে ব্যথা পাবে, মানে যে মারবে তাকে ব্যথা পাবে। কারণ কি? তুমি যখন বরফের মতো করে জমে গেছো বা তুমি যখন পুরো মানুষটা জমে যাবা, তখন তোমার ভিতরকার যে অণুপরমাণুগুলো আছে, অণুগুলোর ভিতরে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায় প্রচুর। তার মানে তুমি আগের থেকে আরও কমপ্লিট হয়ে গেছো, যার কারণে আমরা যদি 1 গ্লাস পানি ধরো তোমাকে ছুঁড়ে মারি, ধরো আমার কাছে 1 গ্লাস পানি আছে, তোমাকে ছুঁড়ে মারলাম, তো ধরো ছুঁড়ে মারলে তুমি যত দূরে ছুঁড়ে মারো না কারো অল্প একটু লাগতে পারে, কিন্তু এই 1 গ্লাস পানিকে তুমি যদি ফ্রিজিং করো, ধরো যখন ফ্রিজে রাখলা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে বরফ হয়ে গেল, এই বরফটা যদি ছুঁড়ে মারাবার কী হবে বলো? এবার কিন্তু অনেক বেশি ব্যথা লাগবে। কারণ হচ্ছে ওই পানির অণুটা তুমি যখন ঠান্ডা করছো, বরফ করছো, টেম্পারেচার যখন অনেক কমে গেছে, তখন ওর অভ্যন্তরীণ শক্তিটা অনেক বৃদ্ধি পাইছে, যার কারণে ওকে ওইটা দিয়ে যখন মারা হলো তখন কিন্তু সে অনেক বেশি ব্যথা পাচ্ছে। আবার যখন এই বরফটাকে পানি করলাম, পানি করার পরে এবার ছুঁড়ে মারো, এবার কিন্তু আর ব্যথা পাবা না। আরেকটা কাজ করো, এই পানিটাকে আবার গ্যাস করে নাও, গ্যাসীয় আকারে মনে করো বাষ্প করো, বাষ্প করার পর একটা বাষ্পগুলো দূরে চলে যাবে। এখন তুমি একটা বিকারে কিংবা হচ্ছে একটা পারফিউমের যে বোতলগুলো আছে, বোতলগুলো হয়তো রিজার্ভ করো, রিজার্ভ করার পর এবার ধরো একজনকে স্প্রে করে মারো কিংবা ওই গ্যাসগুলো ছুঁড়ে মারো কারো কাছে, তাহলে কী হবে? কিছুই হবে না, মানে হবে জাস্ট কিছু বাতাস আসতেছে। তার মানে দেখো এই পানিটাকেই টেম্পারেচার যখন অনেক বেশি বৃদ্ধি করা হলো,
হওয়ার পরে বাষ্প করার পর একজনকে ছুঁড়ে মারলে তার কোনো ব্যথাই মনে হচ্ছে না। আবার এই বাষ্পটাকে যদি পানি পরিণত করে, এক গ্লাস পানি যদি কাউকে অনেক জোরে ছুঁড়ে মারো, অল্প একটু ব্যথা পাবে, কারণ শক্তি অনেক কম বা একটুখানি আছে, খুবই সামান্য সেটা। আবার যদি এই পানিটাকে ফ্রিজিং করে বরফ করে ফেলো, এই বরফ দিয়ে কাউকে ঢিল মারলে কিন্তু এবার তার অবস্থা খারাপ হয়, মাথা টাথা ফেটেও যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে একই পদার্থ, পানি, বরফ আর গ্যাস একই তো পদার্থ, শুধুমাত্র তাপমাত্রা কমলেই ওর ভিতরকার শক্তি বাড়ছে বললেই ওকে যখন বরফ দিয়ে মারছে তখন ব্যথা লাগছে, পানি হলে ব্যথা কম লাগছে, বাষ্প হলে ব্যথা আরও কম লাগছে। তো এই জিনিসটাই মূলত বলতেছিলাম যে একটা পদার্থের ভিতরকার তাপমাত্রা বা তাপমাত্রা যখন কমে তার অভ্যন্তরীণ শক্তি তখন বৃদ্ধি পায়। এটা সব পদার্থের ক্ষেত্রে বরাদ্দ, এটা হোক তুমি, হোক অন্য কিছু, যে কোনো কিছুর ক্ষেত্রে। ওকে, আশা করি এটা হচ্ছে বোঝার কথা। আমি এখন হচ্ছে সামনের দিকে যাব, এই বিষয়গুলো নিয়ে আরেক কিছু কথাবার্তা আছে। এখন আমরা যে পদার্থ করতেছি, হ্যাঁ, এই পদার্থ আসলে পৃথিবীতে কয়টা আছে আমাদের তো জানতে হবে, তাই না? জানা দরকার পৃথিবীতে কটা পদার্থ আছে। এই পদার্থগুলো আমি এখন নাম লিখবো যে আমরা এতগুলো পদার্থ পৃথিবীতে পাই বা এতগুলো মৌল পৃথিবীতে পাই। টোটাল 118টা মৌল আমরা পৃথিবীতে পাবো। তো 118টা মৌল আমাদের লাগবে না এখনই, আমাদের মৌলগুলো আপাতত মোটামুটি 36টার মতো কাজে লাগবে, যদিও আমাদের টোটাল মৌল কাজে লাগবে সব মিলে 60টার মতো আর কি। তো এখন আমি তোমাদেরকে 36টা মৌল মনে রাখার একটা কৌশল এখানে লিখে দেবো। অনেকেই এগুলো জানো আর কি, তারপরেও যারা জানো না তাদের লিখে দিচ্ছি, তাদের জন্য লিখে দিচ্ছি আর কি। একটা ছড়া প্রথমে লিখবো, হ্যাঁ, এই ছড়াটা বাসায় থাকা অবস্থায় পড়িও না কিন্তু, কারণ এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য বা মনে রাখার জন্য একটা কৌতুক বা ছড়া টাইপের লিখে দিচ্ছি আর কি। এটা হচ্ছে হা হিলিনা, এরপরে হচ্ছে বিয়ে, বাড়ির, কেনাকাটায়, নাগরা ও ফতুয়া নিয়েছে। ওকে, আচ্ছা, কলমটার অবস্থা খুব একটা ভালো না, অন্য কলম দিয়ে লিখি তাহলে। নামা আজ সেই পদার্থ সারের ক্লাস আছে। কালু, কাল, সকালে, টিভিসিআর, মার্কেটে, ফিরোজ কপিয়ে, নাইটে, কিউট, জরিনার ঘরে গিয়ে আশিক সেজে বেশ করেছে। আচ্ছা, এখানে একটা নেগেটিভ কথাবার্তা লেখা, এটা থেকে কোনো কিছু মনে করো না, কারণ এটা জাস্ট বোঝানোর জন্য বা মনে রাখার জন্য জাস্ট শুধুমাত্র একটা জাস্ট কৌশল আর কি, এবারে কিছুই না। তোমরা চাইলে অন্য কোনো কৌশল অবলম্বন করতে পারো। তাহলে দাঁড়াচ্ছে কি, হা হিলিনা বিয়ে বাড়ির কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে। এটা মনে রাখার উপায় এরকম, হাতে হচ্ছে হাইড্রোজেন, আমি কিন্তু সংকেতগুলো লিখতেছি, হাইড্রোজেন এইচ, হিতে হচ্ছে হিলিয়াম এইচ ই, লিনাতে লিথিয়াম এলই, বিয়েতে বোরন, সরি বিয়েতে বেরিলিয়াম, বাড়িতে হচ্ছে বোরন, কেনাকাটাতে কার্বন, নাগরাতে নাইট্রোজেন, ওতে অক্সিজেন, ফতুয়াতে ফ্লোরিন, নিয়েছেতে নিয়ন। ওকে, সামনের দিকে যাই এবার। এর নাতে হচ্ছে নাট্রিয়াম মানে সোডিয়াম আর কি, না। মাতে হচ্ছে ম্যাগনেসিয়াম, আসতে অ্যালুমিনিয়াম, সেইতে সিলিকন, পদার্থতে ফসফরাস, সারে সালফার, ক্লাসে ক্লোরিন, আসেতে আর্গন, কালুতে কে পটাশিয়াম, কাল ক্যালসিয়াম সিএ, সকালে এসসিতে সকালে এসসি সকালে মানে স্ক্যান্ডিয়াম, টিতে টাইটানিয়াম, ভিতে ভ্যানাডিয়াম, সিআরতে ক্রোমিয়াম।
কালো কাল সকালে টিভিসিআর মার্কেটে ফিরোজ কপিয়ে নাইটে কিউট জরিনার ঘরে গিয়ে আশিক সেজে বেশ করেছে। আর এটা হচ্ছে নামা আজ সেই পদার্থ ছাড়ে ক্লাস আছে, এরকমটা। আচ্ছা, মার্কেটেতে হচ্ছে এমএন ম্যাঙ্গানিজ, ফিরোজতে হচ্ছে এফি মানে হচ্ছে ফেরাস বা আয়রন আর কি, কপিয়েতে হচ্ছে কোবাল্ট সিও, নাইটে হচ্ছে এনআই মানে নিকেল, কিউট হচ্ছে সিইউ মানে কোপার, জরিনার হচ্ছে জেটেন মানে জিঙ্ক। ওকে, এরপর ঘরেতে হচ্ছে জিএ মানে গ্যালিয়াম, গিয়েতে হচ্ছে জিই মানে জার্মেনিয়াম, আশিকতে হচ্ছে এস আর্সেনিক, সেজেতে হচ্ছে এসি সেলেনিয়াম, বেসতে হচ্ছে বিআর ব্রোমিন এবং করেছে হচ্ছে কেআর মানে ক্রিপ্টন। ওকে, এই হচ্ছে কথা আর কি। এখন আমি নাম্বারিং করে দিচ্ছি তোমাদেরকে। নাম্বারিংটা এরকম হবে, এটা হচ্ছে 1 নম্বর হাইড্রোজেন, ওকে, 2 নম্বরে হিলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 হচ্ছে বোরন, 6 হচ্ছে কার্বন, 7 নাইট্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন, 9 ফ্লোরিন, 10 হচ্ছে নিয়ন, 11 নম্বরে সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 হচ্ছে সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, এরপর হচ্ছে 20 হচ্ছে ক্যালসিয়াম সিএ, 21 হচ্ছে স্কান্ডিয়াম, 22 হচ্ছে টাইটানিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 ফেরাস, 27 কোবাল্ট, 28 নিকেল, 29 কপার, 30 জিঙ্ক, 31 গ্যালিয়াম, 32 জার্মেনিয়াম, 33 সেলেনিয়াম আর্সেনিক, 34 সেলেনিয়াম, 35 হচ্ছে ব্রোমিন, 36 হচ্ছে ক্রিপ্টন। এই প্রথমত 36টা মৌলের নাম মনে রাখার একটা কৌশল তোমাদেরকে বলে দিলাম। এখন এই যে নাম্বারিংগুলো আছে, মনে করো ধরো 15 নাম্বারে আছে ফসফরাস, তাই না? এখন আমরা দেখতে 15 নাম্বারে আছে ফসফরাস। এর মানে কি? এর মানে কিন্তু এমন না যেটা 15 নাম্বারের জায়গায় 16 নাম্বারে গেলে কোনো সমস্যা নাই, এটা কিন্তু এরকমটা না। মনে রাখবো এই যে 15টা দেওয়া আছে, এই 15টা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা কিভাবে আসলো, মানে 15টা কেন হলো? কারণ একটা ফসফরাসের ভিতরে মনে রাখবো আমরা 15টা করে প্রোটন আছে, প্রোটন। আর এই প্রোটন আছে বলেই এই প্রোটন সংখ্যাটাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। তার মানে ফসফরাসের সংখ্যা 15 মানে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 মানে ফসফরাসের ভিতরে প্রোটন আছে 15টা, এটা আমরা মনে রাখবো আর কি। এরকম ধরো 26 নম্বরে আছে কে ফেরাস, তার মানে আয়রন বা ফেরাসের টোটাল 26টা হচ্ছে প্রোটন আছে, যার কারণে এটা 26 নম্বরে পড়ছে। ক্লিয়ার? তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের কারণে। এখন নতুন করে প্রশ্ন হচ্ছে প্রোটন কি? তো এই প্রশ্নগুলো আজকে আর নিব না, মানে এই আলোচনাগুলোতে যাব না। তবে আমি যেটা বোঝালাম যে নাম্বারিংগুলো অবশ্যই উল্টাপাল্টা করা যাবে না আর কি। এই জন্য কে কত নাম্বার আছে এটা মনে রাখতে হবে এবং এটা মুখস্থ করে ফেলতে হবে। আর্সেনিক 33 নাম্বার আছে, সবসময় মুখস্থ রাখতে হবে। জার্মেনিয়াম 32 নাম্বারে আছে, কে কত নাম্বারে আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা আপাতত আমরা 36টা মনে রাখবো। এরপর আমি ধীরে ধীরে 10টা 12টা এভাবে আরও কয়েকটা অ্যাড করে করে মোটামুটি 60টা লাগবে আর কি। সিরিয়ালি 60টা লাগবে না, এরপর যে কটা লাগবে আমি তোমাদেরকে বলে দেবো। এই হচ্ছে টোটাল কথা আর কি। আচ্ছা, যে পর্যন্ত হলো এ পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে যাব। এরপরে হচ্ছে আর যদি না বুঝে থাকো কোনো প্রশ্ন থাকলে এখনই করো তোমরা। ওকে, আজকে প্রথম দিন যেহেতু অনেক বেশি ক্লাস আজকে আর নেবো না, মোটামুটি 5-6 মিনিট আর হয়তো কন্টিনিউ করবো আর কি। অলরেডি আমাদের মানে 56 মিনিট চলে ক্লাস। হ্যাঁ, 56 মিনিট ক্লাস চলতেছে। মোটামুটি 5-6 মিনিট ক্লাস নেবো, একটুখানি ওয়েট করো তোমরা যারা আছো। ওকে, কয়েকটা কমেন্ট আসছে, আমি কয়েকটা কমেন্ট কয়েকটা দেখে নিই। হ্যাঁ,
সুমন আক্তার কমেন্ট করছে গুড আইডিয়া, কিসের জন্য যে বলছো গুড আইডিয়া আমি বুঝি নাই, তবে যাই হোক আইডিয়াটা ভালো হলে ভালো আর কি, সমস্যা নেই। হৃদয় সরকার ভাই বলছেন তাহলে ভাই প্রশ্ন হচ্ছে প্রোটন আর ইলেকট্রন তো সমান থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যাকে কেন পারমাণবিক সংখ্যা বলে না? গুড কোশ্চেন, ওকে ভালো প্রশ্ন করছে। কি বলছে জানেন, মানে এই দেখেন বলতেছে এরকমটা, ধরেন ফসফরাসের ভিতর, আচ্ছা অন্য একজনকে এক্সাম্পল দিই, ধরেন সোডিয়ামের কথা বলি, সবচেয়ে ভালো মৌল এটা এক্সাম্পল দেওয়ার জন্য। বলেন এটা হচ্ছে 11 নম্বরে আছে, দেখেন সোডিয়াম 11 নম্বরে আছে, তার মানে প্রোটন আছে এখানে 11টা, এবং তোমরা কয়েকদিন পরে গিয়ে দেখবা যেখানে ইলেকট্রন আছে 11টা। তো উনি বলতে চাচ্ছে এরকমটা যে পারমাণবিক সংখ্যা প্রোটনকে বলা হইলো কেন, এই ইলেকট্রনকে কেন বলা হইলো না? এর উত্তর হচ্ছে এরকমটা, আমরা কখনোই প্রোটন দান করতে পারবো না, মানে এটা সম্ভব না যে সোডিয়াম থেকে তুমি একটা প্রোটন দান করে দিলা, এখন সোডিয়ামের কাছে 10টা প্রোটন আছে, এটা কোনো দিন সম্ভব না। তবে তুমি চাইলে সোডিয়াম থেকে একটা প্রোটন একটা ইলেকট্রন বের করে দিতে পারবা, একটা ইলেকট্রন বের করে দিলে তখন সেটা সোডিয়াম হবে সোডিয়াম প্লাস, তখন সোডিয়ামের ভিতরে ইলেকট্রন কাটা থাকে 10টা। আর যে জিনিস তুমি দান করে দিতে পারো সেটা তোমার নিজস্ব সত্তা হতে পারে না, মানে ঘটনাটা এরকম, সোডিয়ামের কাছে যদি 10টা প্রোটন থাকে, 10টা প্রোটন সংবলিত তো সোডিয়াম না, নিয়ন। ওকে, তার মানে যে জিনিস অন্য কাউকে দান করা যায় কিংবা অন্য কারো কাছে গ্রহণ করা যায় সেটা তোমার নিজস্ব সত্তা হতে পারে না। এই জন্য নিজস্ব সত্তা হওয়ার জন্য যেটা কখনোই কাউকে দান করা যায় না এবং দান করাটা অসম্ভব কিংবা গ্রহণ করাটা অসম্ভব, সেক্ষেত্রে সেটাকে মূলত বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা হিসেবে নামকরণ করা হয়েছে। কারণ দেখো 24 থেকে যদি কেউ 25-এ চলে যায় তাহলে সে আর নিজে ক্রোমিয়াম থাকে না, সে মার্কেট মানে ম্যাঙ্গানিজ হয়ে যায়। আবার যদি কেউ 25 থেকে কমে একটা চলে যায় তাহলে সে ক্রোমিয়াম হয়ে যায়, যার কারণে প্রোটন সংখ্যাটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়েছে। হৃদয় সরকার ভাই মনে হয় বুঝছেন। এমডি আরমান ইসলাম ভাই ভর সংখ্যা নির্ণয় করা সোজা নিয়মটা দেখিয়ে দেন প্লিজ। এখনই না ভাই, ভর সংখ্যা দেরি আছে, মোটামুটি আরও একটা ক্লাস লাগবে, তারপরে আপনারা ভর সংখ্যা পাবেন। ওকে, যারা ভালো বুঝতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আন্তঃআণবিক শক্তির কারণ কি, অনুকে? হ্যাঁ ভাই, ওই দুটা প্রশ্ন আমার মনে আছে, ওই দুটা প্রশ্ন উত্তর তো আজকে পাবেন না, পরবর্তী ক্লাসে খালি মনে রাখেন যে কী কী পাচ্ছি আমরা, ওই পর্যন্ত আজকে যেতেই পারবো না, সপ্তাহে সামনের দিক যাবো মোটামুটি যতটুকু যাওয়া যায় আর কি। ওকে, তাহলে আমি তোমাদের এখন যেটা করব, কয়েকটা হচ্ছে বাণিজ্যিক নাম তোমাদেরকে দিয়ে দেবো মুখস্থ করার জন্য, পরবর্তী ক্লাসে তোমরা এটা মুখস্থ করবা, মুখস্থ করে নিয়ে আসবা আর কি। এটা তোমাদের তোলা হয়তো হয়ে গেছে, আর যদি না হয় তাহলে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে করে তুলে নিবা আর কি, যেহেতু তোমাদের এই ভিডিওটা মোটামুটি থাকবে কিছুদিন আর কি তোমাদের জন্য, তো তোমরা তখন এটা থেকে তুলে নিবা আর কি। ওকে, এখন বাণিজ্যিক নাম, রাসায়নিক সংকেত, রাসায়নিক নাম, এই তিনটা জিনিস প্রতিদিন 5টা করে দেবো, তো তোমরা মুখস্থ করবো আর কি। আজকে 5টা দিচ্ছি, 5টা মুখস্থ করে নিয়ে আসবা পরের দিন। যেমন বাণিজ্যিক নামে যখন এটাকে আমরা বলি চিলি সলপিটার, চিলি সল্ট পিটার, এটা বাণিজ্যিক নাম, মানে এটা বাণিজ্যিকভাবে চিনে এই নামে। এটা রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম নাইট্রেট, NaNO3, এটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট। আপাতত নামগুলো মুখস্থ করো, আমি তোমাদেরকে একটা সময় যখন আসবে তখন এই নামগুলো আর খুব বেশি মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। যেমন এটার নাম সোডিয়াম, এটা আমরা চিনছি অলরেডি, আর NO3টাকে নাইট্রেট বলে, এটা আমরা শিখবো, যারা জানো তারা তো জানোই আর কি। 2 নম্বর, কাপড় কাচার সোডা, দেখছো না, কাপড় কাচার সোডা, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্ফটিক সোডা বলা হয়, দন্তিয়া শয় ফ, স্ফটিক সোডা। আমার হাতের লেখার থেকে সুন্দর কিন্তু হবে না, তো তোমরা একটু বুঝে নিও আর কি। স্ফটিক সোডা, এটার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট ইন্টু 10 অণু পানি। তাহলে এই 10 অণু পানি হলে পানিটাকে হাইড্রেট বলে, মনে থাকবে, আর 10-এর কারণে হবে ডেকা, তাহলে এটাকে এরকম বলবো যে ডেকা হাইড্রেট, মানে 10 অণু পানি।
আর সোডিয়াম কার্বনেট, তাহলে ডেকাহাইড্রেট সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। এখন দেখো এই যে সোডিয়াম কার্বনেট যে এরকম হলো, হ্যাঁ, এখানে দেখো সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম আর নাইট্রেটের মাঝখানে কিন্তু কোনো টু নাই, আর এখানে তো টু আছে একটা। টু আসার কারণ হচ্ছে কি, এই কার্বনেটের যোজনী হচ্ছে 2, তো 2টা এখানে আসে, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, একটা ওর পাশে চলে গেছে, একটা দেখানো হয়নি আর কি। তো এখানে কীভাবে এটা তৈরি হলো, এই যে সোডিয়াম কার্বনেটের সময় এখানে 2 কেন, এখানে 3 কেন, যেখানে 3 কেন, এগুলো সবগুলো জিনিসই কিন্তু একটা সময় বুঝতে পারবা। তো আপাতত তোমাদের এগুলো জিনিস কখনো কখনো কাজে লাগবে। আর যেহেতু এগুলো পরীক্ষা আসে, মনে করো পরীক্ষা কিন্তু এরকম আসে, বাণিজ্যিক নামটা দেওয়া থাকবে, রাসায়নিক সংখ্যাটা তোমাদেরকে লিখতে বলা হবে আর কি, সেজন্য আমি তোমাদেরকে কয়েকটা দিচ্ছি আজকে পড়ার জন্য আর কি। ওকে, 3 নাম্বার হচ্ছে লাফিং গ্যাস, নাম শুনছো? লাফিং গ্যাস, লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড NO2, এটার রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটা লিখে নাও, 3টা গেল, আরও 2টা দেই। হ্যাঁ, ফসফিন, নাম শুনে থাকবা, এটা PH3, এটা রাসায়নিক নাম হয় না। নাম্বার 5-এ আসো, হচ্ছে অ্যালকালীয় বায়ু, অ্যালকালীয় বায়ু, এটার সংকেত হচ্ছে NH3 এবং এটার রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়া। এটা রাসায়নিক নাম নাই কিন্তু, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। তো এই 5টা তোমরা অবশ্যই পরে ক্লাসে মুখস্থ করে আসবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। আজকে যে পর্যন্ত হয়েছে, আজকে ক্লাস এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, কবে ক্লাস হবে তোমাদেরকে জানানো হবে, আর রুটিন পেয়ে যাবো আর কি। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো। কোনোরকম কিছু জানার থাকলে আমাকে, ভাইয়াকে, কাউকে নক দিও, দিলেই হচ্ছে বিস্তারিত জানতে পারবা। তো সে পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আবারও আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।